দর্শক আসসালামু আলাইকুম। বরাবরের মতোই আমরা আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন আমাদেরই সকলেরই শিক্ষক, বিদগ্ধ শিক্ষাবিদ, উপমহাদেশের সবচেয়ে গুণী মানুষ এবং আমাদের সকলের শ্রদ্ধাভাজন এদেশের একজন কথিত যশা শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডক্টর আ আরিফিন সিদ্দিকী। আমি আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন উনি শুধু শিক্ষক নন, উনি অনেক শিক্ষকেরও শিক্ষক, একজন আলোক পত্রিকা, একজন গুণী মানুষ। আজকে ওনাকে আমাদের সাথে পেয়ে আমরা সত্যি গর্বিত এবং ধন্য। বিশেষত আমি, আমার অত্যন্ত আজকে একটি আনন্দের দিন যে এমন একজন গুণী মানুষের সাথে কথা বলার আমার সৌভাগ্য হয়েছে। প্রিয় দর্শক, আপনারও কথা বলতে পারেন স্যারের সাথে। কথা বলার পদ্ধতি হচ্ছে আপনারা কমেন্টস করতে পারেন, আমাদের পোর্টালে আপনারা কমেন্টস করতে পারেন, আপনারা ইনবক্সে কমেন্টস করতে পারেন, অথবা আপনারা আমাদের মেসেঞ্জারে আপনারা লিখে পাঠাতে পারেন আপনাদের যা অনেক বেশি। ইতিমধ্যে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। যারা যুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করবো। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন স্যার? জি, আছি ইনশাল্লাহ। ভালো। আপনারা ভালো আছেন তো? আছি স্যার, ভালো। জি। এই বৈশ্বিক মহামারী স্যার, আপনি তো সবসময় বিশেষত আমাদের ইলেকট্রনিক্স মিডিয়া সভা, সেমিনার, ক্লাস, শিক্ষার্থী সবাইকে নিয়ে সবসময় থাকতেন। তো এই বৈশ্বিক সময় স্যার আপনার কিভাবে অতিবাহিত হচ্ছে? ধন্যবাদ আপনাকে, এবং একই সাথে আপনার দর্শক শ্রোতা যারা বিভিন্ন জায়গা থেকে সংযুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। আমরা জানি যে আজকের দিনে এই করোনা বিপর্যয়কালীন এই সময়ে আমরা পরস্পর থেকে বিযুক্ত অবস্থায় আছি, কারণ আমাদেরকে বলা হচ্ছে যে শারীরিক দূরত্ব বজায় রেখে জীবনযাপন করতে হবে। তো শারীরিক দূরত্ব তো বজায় রাখলাম, কিন্তু মানুষের পক্ষে এই শারীরিক দূরত্ব বজায় রেখে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব নয়। আমাদেরকে এখন বেশি করে মানসিক নৈকট্য, আমাদের মনস্তাত্ত্বিক নৈকট্য, এটাকে যুক্ত করতে হবে। অর্থাৎ আমরা হয়তো এই করোনা ভাইরাসের জন্য নিজেকে অন্য 10 জন থেকে দূরে রাখছি, কিন্তু অন্য 10 জনের সাথে মানসিকভাবে যেন আমরা আরো যুক্ত থাকি, সেই চেষ্টা করতে হবে। এবং সেদিক থেকে আজকের এই তথ্য প্রযুক্তি এটা একটা বড় ধরনের ভূমিকা রেখে চলেছে। এই যে আজকে আমি আমার বাসা থেকে যুক্ত হলাম, এবং আপনি সারা দেশের এবং এমনকি বাংলাদেশের বাইরে যারা আমাদের বাংলা ভাষাভাষী মানুষ আছে তাদের সঙ্গে যুক্ত থাকছেন, এটা সম্ভব হচ্ছে আমাদের এই তথ্য প্রযুক্তির কারণে। আমি এই বিজ্ঞানের এই অভূতপূর্ব আবিষ্কার, এই তথ্য প্রযুক্তি যেটা সারা পৃথিবীকে এক জায়গায় নিয়ে এসেছে, মনে হয় যে আমরা একটা গ্রামের মধ্যেই বসবাস করি। যেই কারণে এই অভিধা যে বিশ্বপল্লী বা গ্লোবাল ভিলেজ, এই গ্লোবাল ভিলেজে বসবাস করার যে সুযোগ পেয়েছি, এবং সেই কারণে যে প্রশ্নটি করলেন যে সময় কিভাবে কাটছে, এই বিশ্বপল্লীতে বসবাস করলে সময় যে কোন দিক থেকে চলে যায় এটা বোঝা যায় না। কারণ দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় যে কোনো মানুষ যোগাযোগ করতে পারে। এটি অন্তত আমরা যখন শৈশবে, কৈশোরে, যৌবনে, এমনকি চাকুরি জীবনে ছিলাম, এটা চিন্তা করা যায় নাই। ঢাকা থেকে ঢাকার বাইরে কোনো জেলা শহরে, সিরাজগঞ্জে, চট্টগ্রামে টেলিফোন করতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে, কারণ ট্রাঙ্ক কল সিস্টেম ছিল তখন। ট্রাঙ্ক কল করে আমরা ট্রাঙ্ক কল বুক করে বসে থাকতাম কখন লাইন পাওয়া যাবে। ঢাকা থেকে কলকাতাতে লাইন পেতে দিনের পর দিন অপেক্ষা করতে হয়েছে। এটি আজকের দিনের ছেলেমেয়েরা চিন্তা করতে পারবে না। যুক্তরাজ্যে ফোন করে কথা বলা, এটা তো স্বপ্নের মতো ছিল। আর সেই জায়গায় আজকে যে কোনো জায়গা থেকে যে যে কেউ টেলিফোনে শুধু যোগাযোগ করছে না, তাকে সচিত্র দেখা যাচ্ছে, এবং ভার্চুয়ালি আমরা যোগাযোগ করার সুযোগ পাচ্ছি, এবং সেটা একেবারেই বিনা পয়সায়। আমরা টেলিফোনে হয়তো কিছু বিল আমাদের দিতে হয়, কিন্তু আমাদের যে অন্যান্য অ্যাপসগুলো আছে, সেই অ্যাপসগুলোতে যখন আমরা কথা বলি, এমনকি কোনো আমাদেরকে চার্জও দিতে হয় না, কোনো পয়সাও দিতে হয় না। এটি অচিন্তনীয় বিষয় ছিল, কিন্তু আমরা আজকে সেই জায়গায় পৌঁছেছি। এবং এই যে এই জায়গায় পৌঁছেছি, এইটার স্বপ্ন কিন্তু দেখেছিলেন একজন বিজ্ঞানের কল্পলেখক, আর্থার সি ক্লার্ক। উনি সায়েন্স ফিকশন রাইটার। উনি সেই গত শতকের 40-এর দশকে বলেছিলেন যে যোগাযোগ ব্যবস্থা এমন একটা জায়গায় পৌঁছাবে যে ঢাকা থেকে ঢাকায় কথা বলা
আর ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে কথা বলা একই খরচ হবে, ফ্ল্যাট রেটে কথা বলবে। উনি এই এই সম্ভাবনার কথা বলেছিলেন 40-এর দশকে, গত শতকে। তখন চিন্তাই করা যায় না। আমরা তো 1980-এর দশকে বিশ্ববিদ্যালয়ে প্রথম অধ্যাপনা জীবন শুরু করলাম। তখন এই বিষয়গুলো আমি আমার শ্রেণীকক্ষে ছেলে মেয়েদেরকে বলতাম যে আর্থার ক্লার্ক এই বিষয়গুলো বলেছে, হয়তো আমরা সামনের দিনে এই ধরনের একটা বাস্তবতায় যাব। তখনও ছেলে মেয়েরা আশ্চর্য হতো যে এটা বলছেন কি, এটা কি সম্ভব হবে কখনো। তো বোঝা যাচ্ছে যে 80-র দশক থেকে আজকে 2020 সাল, এই বিগত 30-35 বছরে আমরা কোন জায়গায় গেছি। আমি মনে করি যে আমাদের এই অভূতপূর্ব তথ্য প্রযুক্তির উন্নয়ন, বিস্ফোরণ, সম্প্রসারণ, এটি আমাদের সময়কে একেবারে সংকুচিত করে ফেলেছে। দিনের মধ্যে 24 ঘন্টা যে কোন দিক থেকে চলে যায় এটা অনেক সময় আমরা বুঝতেও পারি না। এইভাবেই আমাদের এই সংক্রমণকালীন এই করোনার এই বিপর্যয়কালীন সময়টি কোনো না কোনোভাবে মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রেখেই কেটে যাচ্ছে। ধন্যবাদ স্যার। স্যার, তাহলে আমরা করোনা পরিস্থিতি নিয়ে একটু কথা বলি। আজকে স্যার আপনি জানেন যে টোটাল 38 জন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে, অর্থাৎ মারা গেছে। 2019 জন শনাক্ত হয়েছে। সর্বমোট মৃত্যু হচ্ছে এ পর্যন্ত 1926 জন, এবং মোট শনাক্ত হচ্ছে 1,53,277 জন। আর এবং সুস্থ হয়েছেন 86,442 জন। আমাদের ইতিমধ্যে নমুনা পরীক্ষা হয়েছে প্রায় 7.5 লাখের উপর। এই হচ্ছে আমাদের অবস্থা। তো এই অবস্থা স্যার আপনি মূল্যায়ন কিভাবে করবেন, বা করোনা সম্পর্কে আপনার বক্তব্য কি থাকবে স্যার? আমার মনে হয় যে করোনা নিয়ে সর্বশেষ কথা বলার মতো আহ, যে জ্ঞান দরকার সেটি আমাদের নেই। কারণ করোনা একটি নতুন ভাইরাস পৃথিবীতে দেখা দিয়েছে এবং সারা পৃথিবী নতুন করে এই বিষয়গুলোকে উপলব্ধি করছে, দেখছে, পর্যবেক্ষণ করছে, শিখছে। অতএব আমরা প্রত্যেকেই কিন্তু এখনো শেখার পর্যায়ে আছি। এক দেশ আরেক দেশ থেকে শিখছে, এক বিশেষজ্ঞ আরেক বিশেষজ্ঞর কাছ থেকে শিখছে। তো আমরাও সেই শিখার পর্যায়ে যেহেতু আছি, অতএব সর্বশেষ কথা বলার তো কোনো সুযোগ নাই। কিন্তু যেটা বুঝতে পারি যে অন্যান্য দেশ, বিশেষ করে যারা করোনা ভাইরাসের এই সংক্রমণকে মোটামুটি নিয়ন্ত্রণে এনেছে, তারা কি পদ্ধতি অবলম্বন করেছে। আমরা যদি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইটালি, ফ্রান্স, জার্মানি, স্পেন এইসব দেশের দিকে তাকাই, তাহলে এক ধরনের চিত্র পাই। এসব দেশে বহু মানুষ মৃত্যুর সম্মুখীন হয়েছে, বহু মানুষ আক্রান্ত হয়েছে। অথচ আমাদের কাছাকাছি দেশগুলো, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, নেপাল। কম্বোডিয়া, নেপাল। নেপাল, জি স্যার। এইসব দেশে যদি মালয়েশিয়া। আমরা এইসব দেশের দিকে দিকে যদি তাকাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এসব দেশে দেখা যাচ্ছে যে সংক্রমণটা এরা অনেকটা নিয়ন্ত্রণে এনেছে। থাইল্যান্ডের মতো একটা দেশে 24 ঘন্টায় সংক্রমণ হয় 3-4 জন, 2 জন, এমনকি আমি দেখেছি একটা সময় একজন সংক্রমিত হয়েছে, কোনো মৃত্যু নাই। এই যে তারা করেছে, কিভাবে করেছে, এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমার মনে হয় আমরা যদি আমাদের এই করোনা ভাইরাসের চেইনটাকে ব্রেক করে দিতে পারি, সংক্রমণের শৃঙ্খলটা যদি ভেঙে দিতে পারি, তাহলে অনেকটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। এমনকি আমাদের দেশেও কিন্তু আমরা দেখেছি যে আমাদের পার্বত্য চট্টগ্রাম এলাকা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এসব এলাকায় প্রথম দিকে সংক্রমণটা একেবারেই কম ছিল, ছিলই না বলা যায়। তো কিভাবে এটা সম্ভব হয়েছে সেটা আমাদের অভিজ্ঞতাগুলো আছে। আমার মনে হয় যে এমনকি ভারতেও যদি আমরা দেখি, ভারতেও সংক্রমণ কিন্তু অনেক বেশি। কিন্তু তারপরেও ভারতের কিছু কিছু রাজ্য, যেমন সেভেন সিস্টার্স যাদেরকে বলি, আসাম, মেঘালয়, ত্রিপুরা, এইসব জায়গায় আবার সংক্রমণটা কম। তো সব মিলে আমি যেটা মনে করি যে আমাদের এখন সবচেয়ে প্রথম কাজ হচ্ছে এই সংক্রমণটা ভেঙে ফেলা, সংক্রমণের চেইনটাকে ভেঙে দেওয়া। এবং এই ভেঙে দেওয়ার জন্যই আমাদের সবার পারতপক্ষে বাড়ি থেকে বের হওয়া উচিত না। আমরা যদি প্রত্যেকে বাড়িতে থাকি, তাহলে এই ভাইরাসটা কিভাবে সংক্রমিত হবে? কারণ ভাইরাসটা তো নিজে নিজে সংক্রমণ করতে পারে না। ভাইরাসটা সংক্রমণ করে একজন মানুষের মাধ্যমে। একজন মানুষ, সংক্রমিত মানুষ যখন আরেকজন সুস্থ মানুষের পাশাপাশি আসে, তখন তিনি সংক্রমিত হয়ে যান। তার থেকে আরো 10 জন সংক্রমিত হয়। অতএব আমরা যদি প্রত্যেকে নিজের নিজের ঘরে নিজেকে আবদ্ধ রাখি,
বন্দি রাখি, অন্তরীণ রাখি, তাহলে দেখা যাবে যে এই ভাইরাসটা আর সংক্রমিত করার সুযোগ পাচ্ছে না, এবং ভাইরাসটা স্বাভাবিকভাবেই ভাইরাসটার মৃত্যু ঘটবে। তো এই পরিস্থিতিটা আমাদের উপলব্ধি করা প্রয়োজন আছে। আমাদের টিকা আবিষ্কার করা, কার্যকর ঔষধ আবিষ্কার করা, এগুলো চলছে, কাজ চলছে, হয়তো সময় লাগবে, কিন্তু আমরা আমাদের নিজেদের হাতে যেটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতাটাকে আমরা কেন ব্যয় করব না, সেই ক্ষমতাটাকে কেন আমরা কাজে লাগাবো না? এই জায়গাটাই আমার প্রশ্ন। যে আমাদের কাছাকাছি দেশ, তাদেরও যে স্বাস্থ্য ব্যবস্থা খুব বড়, খুব বেশি উন্নত তা নয়, তাদের স্বাস্থ্য অবকাঠামো আমাদের চেয়ে হয়তো কিছুটা ভালো, কিন্তু এত ভালো নয় যেটা আমরা ইউরোপ আমেরিকার সঙ্গে তুলনা করতে পারি। ইউরোপ আমেরিকার এত উন্নত স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও এত ক্ষতির সম্মুখীন হয়েছে, কারণ তারা এই সংক্রমণটা কিভাবে ভাঙতে হবে সেইটা নিয়ে তারা খুব বেশি সক্রিয় ছিল না, একটু অবহেলা দেখিয়েছে প্রথম দিকে। অথচ আমাদের এই আশেপাশের দেশগুলো অনেকটা সতর্ক থাকার কারণে আজকে যে ফল পেয়েছে, যে সুফল পেয়েছে, আমরা নিশ্চয়ই আশা করব যে আমরাও সেইভাবেই নিজেদেরকে সংগঠিত করব। একটা আশঙ্কা যে কাছে তৈরি হচ্ছে স্যার, দিকে স্যার, এটি হচ্ছে যে গত রমজানের ঈদে স্যার আমাদের একটা আশঙ্কা ছিল, এবং সেই ক্ষেত্রে আমাদের সংক্রমিত একটু বেশি হয়েছেও বটে। আগামী একটি আশঙ্কা রয়েছে আমাদের কোরবানির যে ঈদ রয়েছে স্যার, এই ঈদের বাজারটাকে স্যার কিভাবে নিয়ন্ত্রণ করা দরকার স্যার, আপনার কি মনে হয়েছে? আমার মনে হয় যে কথাটা বলছিলাম, যে এই সংক্রমণ রোধ করার জন্য তো আর কোনো উপায় এখন পর্যন্ত আমাদের হাতে নাই। নাই স্যার। আমাদের এই শারীরিক দূরত্ব বজায় রাখা, নিজেকে সব সুরক্ষার জন্য মাস্ক ব্যবহার করা, এগুলো তো মূল একেবারেই প্রাথমিক স্বাস্থ্যবিধি। কিন্তু সবচেয়ে ভালো যে নিজেকে ঘরের মধ্যে বন্দি রাখা। তো যদি আমরা ঈদের সময় গরুর বাজারে যাই, অন্যান্য জিনিসপত্র কেনার জন্য বাজারে যাই, তো স্বাভাবিকভাবেই সেই শারীরিক দূরত্ব বজায় রাখাটাও হলো না। অনেক সময় সেটা সম্ভব হয় না বাজারে। আর আমি যখন বেরিয়ে যাই তখন আর 10 জন যদি আমার আশেপাশে থাকে যাদের একজনও সংক্রমিত থাকে, তাহলে সেটা দিয়ে তো আমিও সংক্রমিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো এইসব কারণে আমার মনে হয় যে এখন এই যে তথ্য প্রযুক্তির কথা আমি শুরুতেই বলছিলাম, এই তথ্য প্রযুক্তিকে যত বেশি ব্যবহার করা যায়, যেমন আজকে পশুর হাট, যদি ফিজিক্যালি পশুর হাটে না গিয়ে আমরা অনলাইনে পশু আমরা দেখতে পারি, একেবারে তথ্য প্রযুক্তি আজকে যে জায়গায় গেছে আমাকে একেবারে দেখানো হবে আমার মোবাইল স্ক্রিনে বা ল্যাপটপে, যে এই গরু এত দাম, এই গরু এত দাম, বা এই পশুর এত দাম। আমি সেখান থেকে অর্ডার দিলাম এবং সে একবারে বাসায় পৌঁছে দিয়ে যাবে। এই যে সুযোগগুলো আছে, বেশিরভাগ মানুষ যদি সেই সুযোগগুলো গ্রহণ করে, আমার মনে হয় তখন বাজারে কিন্তু লোক সংখ্যা এমনিও কমে যাবে। আমরা কোনো কিছুই হয়তো বন্ধ করতে পারি না আমাদের দেশে, কারণ আমাদের জীবনের সঙ্গে জীবিকার এত ঘনিষ্ঠ একটা সম্পর্ক। মানুষের দারিদ্র, মানুষের যে টাকা পয়সার সীমাবদ্ধতা, আর্থিক একটা দুর্বলতা, এগুলো তো স্বীকার করে নিতে হবে আমাদের। অতএব সবকিছুই হয়তো চালিয়ে নেওয়ার প্রয়োজনও আছে, কিন্তু যতটা পারা যায়, যার পক্ষে সম্ভব, যিনি তথ্য প্রযুক্তিকে ব্যবহার করতে জানেন, যার তথ্য প্রযুক্তির সুবিধা আছে, তিনি অন্তত তথ্য প্রযুক্তির মাধ্যমে যদি এই কেনাকাটাগুলো করেন, অর্ডারগুলো প্লেস করেন, এবং সেইভাবে তার বাসায় যদি চলে আসে জিনিসপত্র, তাহলে তো আমরা অনেকটাই নিজেদেরকে সুরক্ষা করার একটা সুযোগ পাই। তা আমার মনে হয় যে সেটাই আমরা স্যার, এই তথ্য প্রযুক্তিকে আরো বেশি করে ব্যবহার করার চেষ্টা করব। সর্বোচ্চ কাজে লাগানোর যে বিষয়টি স্যার। জি, জি, জি। আপনি স্যার এর আগের আলোচনায় একটু স্বাস্থ্য খাতের যে বিষয়টা আপনি একটু উল্লেখ করেছেন, তো আপনি কি মনে করেন যে স্যার আমাদের স্বাস্থ্য খাতে আজকে 50 বছরে যেটুকুতে সেটি কি যথার্থ বা সঠিক জায়গায় আছে? আমরা করোনা বিপর্যয়ের পরে, করোনার এই সংকটকালীন সময় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্বাস্থ্য অবকাঠামোর মাঝে অনেক দুর্বলতা আছে। সরকারের পক্ষ থেকে আমি দেখেছি যে সাধারণ মানুষের স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপারে নানা উদ্যোগ বিভিন্ন সময় নেওয়া হয়েছে। শেখ হাসিনা প্রশাসন, তারা কমিউনিটি ক্লিনিক এই ব্যবস্থা করেছেন, যে কমিউনিটি পর্যায়ে ক্লিনিক করে মানুষের যে মৌলিক স্বাস্থ্য চাহিদা সেগুলো পূরণের চেষ্টা করা হয়েছে, আর্থিক বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু এখন করোনা সংকটে যখন আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ স্বাস্থ্য সেবা থেকে কিভাবে বঞ্চিত হচ্ছে, তখন খবর বেরিয়ে আসছে একের পর এক কত ধরনের অস্বচ্ছতা, দুর্নীতি, অনিয়ম বিভিন্ন ক্ষেত্রে ঘটেছে। এইটাই হচ্ছে আমাদের জন্য একটা দুঃখের জায়গা, যে সরকারের পক্ষ থেকে যখন শত প্রচেষ্টা নেওয়া হয়, তখনও এই প্রচেষ্টাগুলো বাস্তবায়নের জন্য যারা বিভিন্ন পর্যায়ে আছেন, আমলাতন্ত্র, জনপ্রতিনিধি, অন্যান্য পেশাজীবী,
তাদের নানা ধরনের যে দুর্বলতা সেটা এখন প্রকাশ পাচ্ছে। যেমন আমি দেখতে পেলাম যে করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য এখন এটার পরীক্ষা করা, এটা সবচেয়ে বেশি প্রয়োজন। পরীক্ষাটা কে করবেন? পরীক্ষা করবেন মেডিকেল টেকনোলজিস্ট যারা। দেখা গেল যে বিগত 10 বছর যাবৎ মেডিকেল টেকনোলজিস্টের পদে কোনো নতুন নিয়োগই দেওয়া হয় নাই, এবং সেই কারণে অতি সীমিত সংখ্যক মেডিকেল টেকনোলজিস্ট এই কাজ শুরু করলেন। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আনার পরে তিনি নির্দেশ দিলেন দ্রুততার সাথে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের জন্য। একইভাবে প্রধানমন্ত্রী জরুরি ভিত্তিতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী নিয়োগের নির্দেশ দিয়ে যাচ্ছেন একের পর এক। কেন? এই বিষয়গুলো তো অনেক আগে থেকেই আমাদের স্বাস্থ্য কর্তৃপক্ষ যারা আছেন তাদের তো এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করা উচিত ছিল। আমরা দেখতে পাচ্ছি যে করোনা ভাইরাসের সংক্রমণ একবার ঘটে গেলে অনেকেই হয়তো স্বাভাবিকভাবে আবার সুস্থ হয়ে যান, কিন্তু কিছু মানুষ এমন একটা অবস্থায় চলে যান যে একটা শ্বাসকষ্টের মধ্যে পড়ে যান। তখন তার চিকিৎসার একটাই উপাদান, সেটা হচ্ছে অক্সিজেন দেয়া। এখন দেখা যাচ্ছে যে বড় বড় অনেক হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই নাই। সিলিন্ডার দিয়ে এই ধরনের রোগীদেরকে সেবা দেয়া দুষ্কর হয়ে দাঁড়ায়, এটা চিকিৎসকরাই বলছেন। তো সেই জায়গায় এই সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা আগে কেন করা হলো না, এই বিষয়গুলো তো সাধারণ মানুষ, সাধারণ নাগরিকের প্রশ্ন। আমার মনে হয় যে এইসব বিষয়গুলো করোনা বিপর্যয়ের কালীন সময়ে আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা শুধু আমাদের দেশে নয়, আমি দেখতে পাচ্ছি সারা পৃথিবীতেই। এমনকি উন্নত রাষ্ট্র, যুক্তরাজ্য, সেসব জায়গায় তো স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নত, কিন্তু সেখানেও এখন প্রশ্ন দেখা দিয়েছে, সাধারণ নাগরিক প্রশ্ন করছে যে এই ধরনের অভাব কেন, এই ধরনের ঘাটতিগুলো কেন দেখা যাচ্ছে। আমার মনে হয় যে করোনা আমাদেরকে অনেক কিছু শেখাচ্ছে, আমরা শিখছি, এবং এই শিক্ষা থেকে ভবিষ্যতে এখন যেই পরিস্থিতিগুলো আমরা অতিক্রম করে এসেছি সেটা এখন তো বলে লাভ নাই, কিন্তু আমি আশা করব যে সামনের দিনে আমরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে অনেক বেশি শক্তিশালী করব, যাতে করে সাধারণ মানুষ তারা যেন কোনোভাবেই চিকিৎসায় বঞ্চিত থেকে মৃত্যুবরণ না করেন, অথবা চিকিৎসার থেকে বঞ্চিত থাকেন, সেটি আমাদের দেখার বিষয় আছে। কারণ সাধারণ মানুষের মৌলিক স্বাস্থ্য চাহিদা, শিক্ষা চাহিদা, জীবনের চাহিদা, এগুলো পূরণের লক্ষ্যেই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু আমাদেরকে এই স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। এবং শুধু তাই নয়, এই স্বাধীন দেশে তিনি আমাদেরকে একটি সংবিধান দিয়ে গেছেন। সেই সংবিধানে আমাদের এই মৌলিক অধিকারগুলো নিশ্চয়তা দেয়া আছে। আমাদের জনপ্রতিনিধি যারা আছেন, আমাদের আমলাতন্ত্র, আমাদের পেশাজীবী বৃন্দ, তাদের সবার উচিত হবে এই সংবিধান প্রদত্ত যে মৌলিক অধিকারগুলো, সেগুলো যেন আমরা সবসময় ভোগ করতে পারি। আমরা তাহলে স্যার ভিন্ন আরেকটি বিষয়ে চলে যাচ্ছি স্যার। এখন হচ্ছে শিক্ষা। আমাদের শিক্ষা এই মুহূর্তে স্যার অনেকটা আহ, একদম শিক্ষার্থীদের বিপর্যস্ত অবস্থার মধ্যেই রয়েছে স্যার। এটি তো আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন যে সবকিছুই বন্ধ, এবং আমাদের এইচএসসি পরীক্ষাও হওয়ার কথা ছিল, সেটিও স্থগিত হয়ে আছে। তো আবার আমাদের বার্ষিক পরীক্ষা ইত্যাদি ইত্যাদি, এই পরীক্ষাগুলো যে আমাদের সন্তানদের সব বন্ধ হয়ে গেল, পড়াশোনা সব বন্ধ, একাডেমিক কার্যক্রম বন্ধ, এই অবস্থা থেকে স্যার উত্তরণ কিভাবে সম্ভব? এটা তো একটা বাস্তবতা। এই বাস্তবতা তো অস্বীকার করা যাবে না যে আমাদের ছেলে মেয়েরা করোনা ভাইরাসের এই সংকটে তারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না, পরীক্ষায় বসতে পারছে না, সময়টা চলে যাচ্ছে। এটা তো শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীতেই ঘটছে। আমি কয়েকদিন আগেই দেখলাম যে ভারতের পশ্চিম বাংলা এবং আরো কয়েকটি রাজ্যে তারা এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু পরবর্তীতে সুপ্রিম কোর্ট থেকে সেটির উপর স্থগিতাদেশ আসে যে এই সময় পরীক্ষা নেওয়া যাবে না। কারণ কি? কারণ এই যে এত বিশাল সংখ্যক ছাত্রছাত্রী, তাদেরকে স্বাস্থ্যের ঝুঁকির মধ্যে তো ফেলা যাবে না। আবার যেসব দেশে ছাত্রছাত্রীর সংখ্যা কম, তারা হয়তো কোনো না কোনোভাবে সেটা ব্যবস্থা করতে পারে। যেমন ভারতেরই কর্ণাটকা প্রদেশে তারা আবার পরীক্ষা নিয়ে ফেলেছে। কারণ তাদের এখানে আমি দেখলাম যে ছাত্রছাত্রীর সংখ্যা এবং তাদের যে অবকাঠামোগত সুযোগ সুবিধা, শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা, শ্রেণীকক্ষের আকার, এগুলো দিয়ে তারা মোটামুটিভাবে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাটা নিয়েছে। হংকংয়ে সেকেন্ড মাধ্যমিক পরীক্ষাটা তারা এই করোনাকালীন সময় নিয়ে ফেলেছে। কারণ আমি দেখেছি টেলিভিশনে দেখা গেছে
যে একটা বেঞ্চ ছেলে মেয়েদের বসার জন্য যে বেঞ্চগুলো দেওয়া হয়েছে, এক টেবিল থেকে আরেক টেবিলের দূরত্ব মোটামুটি শারীরিক যে দূরত্ব সেটা বজায় রেখে দেওয়া হয়েছিল। তো এই সমস্যাগুলো আমাদের দেশে অন্যরকম। আমাদের প্রতিটি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের এত সংখ্যা যে সাধারণ সময়ে শ্রেণীকক্ষে যখন ছেলেমেয়েরা বসে তখন একজনের সঙ্গে আরেকজনের গা লেগে থাকে। তো সেই জায়গায় আমরা এই শারীরিক দূরত্ব বজায় রেখে যে পরীক্ষা নিতে পারবো না, এটা তো বলার অপেক্ষা রাখে না। তো আমার মনে হয় যে এখন আমাদের এই ছেলে মেয়েদেরকে রক্ষা করা, সুরক্ষা করা, তাদের জীবনটা বাঁচিয়ে রাখা, তাদেরকে সবসময় স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করার পরামর্শ দেয়া, এগুলো করা। আর পরামর্শ দেয়া যে তোমরা তোমাদের লেখাপড়া বাড়িতে বসে যতটুকু পারা যায় চর্চাটা রাখো, চর্চাটা হারিয়ে ফেলবে না, চর্চাটা করতে থাকো, অব্যাহত রাখো তোমাদের বিদ্যা চর্চা। আর পরবর্তীতে সময় স্বাভাবিক হলে পরীক্ষাগুলো নেওয়া যাবে, কিন্তু এর মাঝে হয়তো কিছুটা সময় আমরা হারিয়ে ফেলবো। সেই সময়টা কিভাবে আমরা আবার কাটিয়ে উঠতে পারি, সেই সময়ের ক্ষতিটা কিভাবে কাটিয়ে উঠতে পারি, সেইটা পরবর্তীতে তাদের যখন নতুন করে সেশন শুরু হবে তখন আমাদের দেখতে হবে। প্রয়োজনে তাদের অতিরিক্ত ক্লাস নিয়ে তাদের সিলেবাসকে কিছুটা সংক্ষিপ্ত করে এইভাবে বিষয়গুলো মোকাবেলা করতে হবে। কিন্তু তার দৃষ্টান্ত কিন্তু আমাদের আছে। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় সে 71 সালে কোনো শ্রেণীকক্ষে কোনো ক্লাস হয়নি, এবং ফলে প্রায় 1 বছর সবাই পিছিয়ে যাই। আমরাও তখন ছাত্র। কিন্তু পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 72 সালে বঙ্গবন্ধু যখন বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন একের পর এক, তখন পরীক্ষাগুলো নেয়া, শ্রেণীকক্ষে ক্লাস শুরু করা, এগুলো বিভিন্ন নির্দেশনা দিয়েছেন, এবং সেইভাবে আমরা করে আমরা ওই সময়টা কিন্তু কাটিয়ে উঠেছি। তো কাটিয়ে ওঠা যাবে, কিন্তু ওই যে বাস্তবতা তো আর অস্বীকার করা যাবে না, এই বাস্তবতা মেনেই আমাদের চেষ্টা করতে হবে। এখানে কি শুধু স্যার সিলেবাস সংক্ষিপ্ত করা নাকি স্যার একাডেমিক বর্ষকে বাড়িয়ে নেওয়া যে একটি কথা আমরা শুনছি সেটিও হতে পারে? হ্যাঁ, আমার মনে হয় যে আমাদের শিক্ষামন্ত্রী কয়েকদিন আগে যেটা বললেন সেটা কোর্স সংক্ষিপ্ত করা, সিলেবাস সংক্ষিপ্ত করা, একাডেমিক বৎসরটা একটু বাড়িয়ে নেওয়া বা কমিয়ে আনা, এই সার্বিক বিষয়গুলো নিয়ে ওনারা চিন্তা ভাবনা করছেন, আমি যেটা বুঝতে পারি। আমার মনে হয় যে সমস্যা হ্যাঁ স্যার। যখন সামনে এসেছে, সমস্যাটা তো আমরা বুঝতে পারি, অতএব সমাধান পাওয়া যাবে। সমাধান পাওয়াটা কোনো কঠিন বিষয় নয়। কিন্তু কঠিন যেটা হবে সেটা হলো আমাদের এই ছাত্রদেরকে ধরে রাখা। বহু শিক্ষার্থী আছে যাদের বাবা বা মা বা পরিবারের সদস্যরা তারা নিজেরা এখন আয় উপার্জনের সুযোগ হারিয়ে ফেলেছেন। তো তারা তো দৈনিক আয় করে ছেলে মেয়েদেরকে ভরণ পোষণ করতেন, তাদের লেখাপড়ার খরচ যোগাতেন। এখন তারাই কোনো কাজের মধ্যে নাই। অতএব তাদের এই এই অবস্থার কারণে ছেলে মেয়েরা অনেকে অনাহারে অর্ধারে থাকার সম্ভাবনা এসে গেছে। অনেকেই হয়তো আর লেখাপড়া না চালিয়ে তারা ড্রপ আউট হয়ে যাবে, বাবার সাথে তারা দোকানে গিয়ে বসবে অথবা কৃষিকাজে গিয়ে যোগদান করবে। এই জায়গাটাই আমাদের জন্য একটা বড় সংকট। এই ছেলে মেয়েদেরকে ধরে রাখা শিক্ষাক্ষেত্রে এইটা একটা চ্যালেঞ্জ, এবং এইখানে সরকারের বিভিন্ন প্রণোদনা, সাহায্য সহযোগিতা, এটার সাথে সাথে আমাদের যে বিত্তবান পরিবার আছে, বহু মানুষ বাংলাদেশে এখন আছে যারা এই স্বাধীনতার সুফল ভোগ করে ব্যবসা বাণিজ্য করে শুধু দেশে নয় বিদেশে অর্থ সম্পদের পাহাড় গড়েছেন। তাদের এখন উচিত হবে এগিয়ে আসা। একটা দেশের এই ধরনের সংকটে শুধু সরকারের উপরে নির্ভর করলে চলবে না, আমাদেরও প্রত্যেকের দায়িত্ব আছে। সেই দায়িত্ব আমাদের পালন করতে হবে। আমি যদি আমার এলাকার 2-4 জনকে সাহায্য করতে পারি, তারা হয়তো অনেকটা দাঁড়িয়ে যাবে। তো এইভাবে যদি আমরা সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাই, দেখা যাবে যে এই সংকটে আমরা সমাধানও খুঁজে বের করতে পারবো, এবং সেই সমাধান আমাদেরকে সুন্দর একটা দিক নির্দেশনা দেবে। রাইট স্যার। এই পর্যায়ে স্যার আমরা কিছু দর্শক ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। আপনার কাছে অনেকেরই অনেক ধরনের প্রত্যাশা মতামত তারা দিয়েছেন। এই ক্ষেত্রে কয়েকটা প্রশ্ন স্যার নিচ্ছি। একজন দর্শক জি। বলতে চাচ্ছেন যে যে সকল লোক করোনা আক্রান্ত হয়েও তারা সাধারণভাবে চলাফেরা করে এবং সাধারণ মানুষের মধ্যে মেলামেশা করে, তাদের ব্যাপারে স্যার আপনার বক্তব্য তো ছিল সম্ভবত, আরেকটু কি বলবেন স্যার এদের ব্যাপারে? আমি বলতে পারি যে আমাদের যারা সংক্রমিত হয়ে গেছেন তাদের বুঝতে হবে যে তারা তো সংক্রমিত হয়েছেন, এই সংক্রমণ থেকে তারা মুক্ত হয়ে যেতে পারবেন বেশিরভাগ ক্ষেত্রে। খুব অল্প সংখ্যক মানুষই হয়তো শেষ পর্যন্ত হাসপাতাল পর্যন্ত যেতে হবে। কিন্তু উপায়টা কি, ঔষধটা কি? ঔষধ চিকিৎসকরা হয়তো কিছু ঔষধ দিবেন, কিন্তু সামাজিক ঔষধ আছে, সেটা সারা দুনিয়াতে বারবার বলা হচ্ছে যে আপনি নিজেকে একটা জায়গায় আইসোলেশনে রাখুন, একটা জায়গায় আপনাকে অন্তরীণভাবে
অন্তরীণ থাকতে হবে, সেটা আপনি থাকুন। তাহলে তো আপনার পরিবারের লোকজনও সুরক্ষা পাবে। কারণ আপনি তো বাড়িতে থাকেন, আপনি যদি অন্য 10 জন সদস্যের সঙ্গে চলাফেরা করেন, কথা বলেন, মেলামেশা করেন, তাহলে তারাও কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। তা আপনার প্রথম দায়িত্ব হচ্ছে আপনি নিজেকে সুরক্ষা করা। এবং আপনি নিজেকে যখন সুরক্ষার চিন্তা করছেন, সুরক্ষার ব্যবস্থা নিচ্ছেন, তখন সাথে সাথে এটার জন্য আলাদা আপনার কিছু করতে হবে না। আপনি নিজেকে সুরক্ষা করার ব্যবস্থা নেওয়ার সাথে সাথে কিন্তু আপনার পরিবারের সদস্যরা সুরক্ষিত হয়ে যাচ্ছে, তাদের জন্য আপনাকে আলাদা রাইট চিন্তা স্যার। করতে হচ্ছে না। এবং আপনার পরিবারের সদস্যরা যখন সুরক্ষিত হয়ে গেল, এবং পরিবারের সদস্যরাও যখন জানে যে তাদেরও অপ্রয়োজনে বাইরে যাওয়া ঠিক হবে না, তখন দেখা যাবে সমাজের মানুষও সুরক্ষিত হয়ে গেল। তো এই যে সহজ পদ্ধতি, এই সহজ পদ্ধতিটা যেন আমরা অনুসরণ করি। আর যখন বাইরে যেতেই হচ্ছে, যে হয়তো আমার বাড়িতে আর কোনো সদস্য নাই, আমাকে গিয়ে ঔষধ আনতে হবে, আমাকে গিয়ে বাজার থেকে জিনিসপত্র নিয়ে আসতে হবে, সেখানে মাস্ক ব্যবহার করা, মুখে যদি ফেস মাস্কটা থাকে, তাহলে অনেকটা আমি নিজেকেও রক্ষা করলাম, অন্যদেরও সংক্রমিত হবে না সেটা, কিন্তু অন্যরা সংক্রমিত হয়ে যেতে পারে যদি তারা আবার মাস্ক না পরেন। অতএব এখন একদম 100% মানুষের উচিত হবে ফেস মাস্কটা ব্যবহার করা। ফেস মাস্ক ব্যবহার করলে দেখা গেছে যে প্রায় 80 থেকে 90% আপনার সংক্রমণ থেকে নিজেকে মুক্ত রাখা যায়। তারপরেও হয়তো কিছুটা সম্ভাবনা থেকে যায়, সেটা তো আর আমরা একেবারে 0 পয়েন্টে নিতে যেতে পারি না, কিন্তু একটা বড় আহ, সম্ভাবনা আমরা নিরোধ করতে পারি, বড় সম্ভাবনা থেকে আমরা মুক্ত থাকতে পারি এই সংক্রমণের। আমার মনে হয় যে ফেস মাস্ক ব্যবহার করা এবং নিজেকে যতটা সম্ভব গৃহে অন্তরীণ রাখা, এর বাইরে খুব বেশি আহ, পরামর্শ দেওয়ার মতো জ্ঞান বুদ্ধি আমার তেমন নেই, কারণ আমি এই বিষয়ে তো নিজে বিশেষজ্ঞ জি স্যার। নই। আমি যেটা বলছি সেটা সবই একজন দর্শক চিকিৎসক বা স্যার, একজন দর্শক জনস্বাস্থ্য মেসেজ বিশেষজ্ঞ। করেছেন। জি, বলেন। জি স্যার। জি স্যার, একজন দর্শক মেসেজ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে গত কয়েকদিন আগে, 2-3 দিন আগে, যে একটি ফেস ব্রিফিং করা হয়, সেখানে বলা হচ্ছে যে আহ, বিশ্ব এখনো পর্যন্ত করোনার যেই থাবা সেটি এখনো দেখেনি। এই বিষয়টা কি স্যার, আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দর্শকের প্রশ্ন ছিল স্যার। না, এটা তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, নিশ্চয়ই সেটা গুরুত্ব আছে, কিন্তু এটা তো আমরা নিজেরাই দেখছি। আজকে ব্রাজিলে যে ঘটনাগুলো ঘটছে, আজকে আমেরিকাতে যে ঘটনাগুলো ঘটছে, এটা বোঝাই যাচ্ছে যে আমাদের সতর্কতার অভাবের কারণে। আমরা তো আমেরিকাতে দেখেছি যে যখন আমেরিকাতে মৃত্যু সংখ্যা ক্রমান্বয়ে উপরে উঠছে, সেখানেও মার্কিন প্রেসিডেন্ট কি ধরনের উদ্ভট বক্তব্য রাখছে, এবং সাধারণ মানুষকে বলা হচ্ছে তোমরা লিবারেট লিবারেট করো, নিজেদেরকে লিবারেট করো, অর্থাৎ তোমরা আর বেরিয়ে যাও, তোমার ঘরে কেন বসে থাকবে। তো একটা প্রশাসন যদি এই ধরনের পাগলের মতো কাজ করে, তাহলে সেই দেশে কি ঘটতে পারে সেটা তো আমরা দেখছি। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে কথাটা বলছে সেটার যদি আমরা সেটার তাৎপর্য যদি অনুধাবন করতে পারি, তাহলে আমি তো মনে করি বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে কথাটা স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলে, সেটি আমাদের অনুসরণ করতে হবে। এখন সময় নয় যে আমরা বাইরে গিয়ে সমস্ত স্বাভাবিক কাজকর্ম করব, এখন একটা অস্বাভাবিক সময়। অস্বাভাবিক সময়ে আমাদের নতুন বাস্তবতা অনুসরণ করেই জীবনযাপন করতে হবে। অতএব সেখানে অযথা বের হওয়া, ফেস মাস্ক ব্যবহার না করা, মানুষের খুব কাছাকাছি চলে যাওয়া, এগুলো পরিহার করতে হবে। এগুলো পরিহার করে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। এবং ওই যে যে কথাটা বললাম, এগুলো পরিহার করে চেষ্টা চালিয়ে গিয়ে তো কিছু দেশ উপকার পেয়েছে, আমাদের আশেপাশের দেশই তো সেটা রাইট স্যার। পেয়েছে। তো সেইখান থেকে আমরা শিক্ষা নিচ্ছি না কেন? সেটাই স্যার। আরেকজন দর্শক স্যার, আমরা যেহেতু শিক্ষা নিয়ে কথা বলছিলাম, সেখানে একজন দর্শকের প্রশ্ন আছে স্যার। সেই প্রশ্নটা হচ্ছে যে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা রয়েছে, তাদের যে অবস্থা এই মুহূর্তে, এই অবস্থা তো আপনি ফরিদ কিছু আহ, নমুনা দিলেন। এই ক্ষেত্রে তিনি বলতে চাচ্ছেন যে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকার কারণে অনেক শিক্ষার্থী জ্বর হতে পারে এবং অনেকেই পড়ালেখার প্রতি অমনোযোগী হতে পারে। এই জন্য কি কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণ করা, আপনি যা বলছেন এর বাইরে বিকল্প আর কিছু আছে কিনা সেটা জানতে চাইছি। তা ঝরে যাবার কথা আমি তো বললাম, আমাদের দর্শক যিনি বলেছেন সঠিক কথাটাই বলেছেন। কারণ আমাদের প্রাথমিক পর্যায়ে বহু মানুষ তাদের ছেলে মেয়েদেরকে যে স্কুলে পাঠান, এই পাঠানোটা তাদের উপর একটা চাপ সৃষ্টি করে। তা এখন যদি তারা বহুদিন বাসায় বসে থাকেন, তো এই ছেলে মেয়েদেরকে তখন তারা ভরণ পোষণ করতে পারেন না, তখন স্বাভাবিকভাবেই তাদেরকে কাজে কর্মে লাগানোর চেষ্টা করবেন। তো করোনার এই সংকটে
এটা একটা বড় সংকট আমাদের সামনে এসে গেছে। তো এইটার চ্যালেঞ্জ মোকাবেলাটার জন্যই আমি বলছিলাম যে আমাদের যারা জনপ্রতিনিধি আছেন তারা প্রত্যেক এলাকায় নিজের যে নির্বাচনী এলাকা বলি আর নিজের তত্ত্বাবধানের মধ্যে যে এলাকা আছে সেই এলাকায় ছেলেমেয়েরা কে কোন জায়গায় আছে, তাদের আর্থিক অবস্থানটা কোথায়, তাদের বাবা মায়ের অবস্থা কি, এগুলো দেখে তাদেরকে যতদূর পারা যায় সাহায্য সহযোগিতা করা। আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকবৃন্দ, বিশেষ করে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক, তিনি জানেন যে তার স্কুলের ছেলে মেয়েদের সার্বিক অবস্থাটা কি। তিনি যদি খোঁজ খবর নিয়ে দেখেন যে কোনো ছেলে বা মেয়ে তারা শুধুমাত্র এই আর্থিক কারণে লেখাপড়া থেকে দূরে সরে যাচ্ছে, তাদেরকে চিহ্নিত করে, সবার হয়তো এই অবস্থা হবে না, কিন্তু যাদের যাদের হবে তাদের ব্যাপারে বিশেষ কি ব্যবস্থা নেওয়া যায় সেগুলো সেই এলাকার জনপ্রতিনিধি বা প্রশাসনে যারা আছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা আপনার জেলা প্রশাসক, তাদের সাথে যোগাযোগ করে, শিক্ষা কর্মকর্তা তাদের সাথে যোগাযোগ করে একটা ব্যবস্থা নিতে হবে। আমি যেটা মনে করি যে এটা তো একটা অস্বাভাবিক সময়। আমাদের স্কুলের শিক্ষক বৃন্দ বা প্রধান শিক্ষক তাদের যে স্বাভাবিক দায়িত্ব, শ্রেণীকক্ষে লেখাপড়া করানো, পরীক্ষা পরিচালনা করা, স্কুলকে পরিচালনা করা, এই দায়িত্বের বাইরে কিছু সামাজিক দায়িত্ব এখন পালন করার সময় এসেছে। সেই সামাজিক দায়িত্ব যদি আমরা প্রত্যেকে পালন করি, জনপ্রতিনিধি তাদেরও একটা সামাজিক দায়িত্ব আছে এখন। জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনে যারা আছে তাদেরকে, তারা সরকারি আমলা, তাদের একটা নিত্য নৈমিত্তিক কাজ আছে, তারা দাপ্তরিক কাজ করেন, ফাইলপত্র দেখেন, কিন্তু তার সাথে সাথে তাদের দেখতে হবে যে তাদের এলাকার কোন গরিব মানুষগুলো এখন সমস্যায় পড়ে গেছে, খাওয়া দাওয়ার সমস্যা, লেখাপড়ার সংকটের কারণে লেখাপড়া ছেড়ে যাওয়ার সমস্যা। এই সমস্যাগুলো যদি তারা দেখেন, বিশেষ নজর রাখেন, আমাদের যে সম্পদ আছে, আমি জানি যে সম্পদের একটা সীমাবদ্ধতা আছে, কিন্তু সেই সম্পদকেও যদি সৎভাবে, সমন্বিতভাবে আমরা আজকে ব্যবহার করি, সব সংকট কাটিয়ে উঠতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে স্যার আরেকটা প্রশ্ন একজন দর্শক ইসমাইল করেছেন যে স্যারের কাছে আমার প্রশ্ন ডাক্তারদের ব্যাপারে যে একটি মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে পড়লো তাদের খাবার এবং হোটেল বিল বাবদ যে 20 কোটি টাকা দুর্নীতি, এটির ব্যাপারে স্যার আপনার বক্তব্য কি জানতে চাচ্ছিলেন স্যার? আমার মনে হয় যে এই বিষয়ে আমি বাইরে থেকে খুব বেশি সুনির্দিষ্টভাবে বলার অবস্থানে নেই। আমাদের দর্শক যেভাবে প্রশ্নটা করেছেন, তিনি হয়তো গণমাধ্যমে দেখেছেন, আমিও গণমাধ্যম থেকেই খবরাখবর দেখছি। আজকেও আমি একটি গণমাধ্যমে দেখেছি যে আমাদের নার্স যারা আছেন এবং চিকিৎসক যারা আছেন তাদের যে খাদ্য সরবরাহ করা হয় সেই খাদ্যের মান খুব খারাপ। তো খাদ্যের মান খারাপ, এদিকে 20 কোটি টাকা বিল এসেছে বা 20 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, এগুলো আমাদের সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন জাগিয়েছে। তো আমার মনে হয় যে সেই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও বলেছেন যে এই বিষয়টি দেখতে হবে, এবং ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠিত হয়েছে। আমরা কয়েকদিন অপেক্ষা করি, আমরা দেখি বিষয়টা আসলে কি ঘটেছে, এবং তারপরে হয়তো মতামত দেওয়া যাবে। আজকের এই তথ্য প্রযুক্তির যুগে নানাভাবে তথ্যগুলো আমাদের সামনে চলে আসে, কখনো কখনো সঠিক তথ্য আসে, কখনো কখনো বিকৃত তথ্য আসে, কখনো কখনো কেউ কেউ তার নিজের স্বার্থে বা অন্যকে বিপদে ফেলার জন্য তথ্য পরিবেশন করে। তো এগুলোর থেকে সঠিক তথ্যটা বোঝা একজন সাধারণ নাগরিকের জন্য একটু কষ্টকর হয়ে দাঁড়ায়। তো সেখানেই সরকারের উচিত হবে যে এই ধরনের কোনো অভিযোগ আসলে অতি দ্রুততার সাথে, স্বচ্ছতার ভিত্তিতে তদন্ত করে তদন্ত ফলাফল জনগণের সামনে উপস্থাপন করা, আমরা যেন জানতে পারি যে এই ঘটনাটা আসলে কি ঘটেছে। আর আরো একটি প্রশ্ন স্যার স্বাস্থ্য খাত নিয়ে, যে স্যারের কাছে আমার আরেকটি প্রশ্ন, করোনা টেস্ট কি যথেষ্ট পরিমাণে হচ্ছে? যেখানে আমাদের জনসংখ্যা 17 থেকে 18 কোটি, সেখানে দৈনিক 15 থেকে 16 হাজার মানুষের টেস্ট কি যথেষ্ট? গণস্বাস্থ্য কেন্দ্রের কিট নিয়ে এত ঝামেলা কেন? এখানে দুইটি প্রশ্ন আমার স্যার, মনে একটা হয় যে হচ্ছে জি 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 আমার জি মনে স্যার। হয় যে আমরা সারা পৃথিবীর যে অভিজ্ঞতাগুলো দেখছি তাতে মনে হয় যে আমাদের করোনার টেস্টের সংখ্যা আরো বহুগুণ বাড়ানো দরকার আছে। নানা সীমাবদ্ধতা হয়তো আছে, সেটা আমি বুঝি, কিটের সমস্যা থাকতে পারে, ল্যাবরেটরির সমস্যা থাকতে পারে, ওই যেটা বললাম যে মেডিকেল টেকনোলজি, যিনি টেস্টটা করবেন তাদের তো প্রশিক্ষণ অনেকের নাই, তাদের সংখ্যা কম, তাদেরকে চাকরিতে নেওয়া হয় নাই। এই নানা সমস্যার কারণে এখন পর্যন্ত টেস্টের যে সংখ্যা সেটি আমাদের বিশাল জনসংখ্যার তুলনায় খুবই কম, এটা কোনো সন্দেহ নাই। জি স্যার।
তাহলে স্যার আমরা আর নির্ধারিত প্রশ্নেই চলে যাই আজকে স্যার। এই আজকের এই পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গতকাল প্রতিষ্ঠা বার্ষিকী গেল। আমার এখানে একটি প্রশ্ন ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় স্যার আপনারা যখন ছিলেন বা আপনারা শিক্ষার্থী যখন ছিলেন, আপনি যখন শিক্ষক ছিলেন, এটি একটি গবেষণার কেন্দ্রবিন্দু ছিল। আপনি কি স্যার মনে করেন যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই গবেষণার জায়গাটি এখনো অবারিত আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গবেষণার সক্ষমতা, সেটি কিন্তু অনেক বেড়েছে। আমাদের সমস্যা যেই জায়গায়, সেটা হচ্ছে আমাদের যারা মেধাবী গবেষক, যারা গবেষণায় খুব আগ্রহ নিয়ে কাজ করেন, এই ধরনের বহু মেধাবী জনশক্তিকে আমরা হারাচ্ছি। কারণ যে সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি আমাদের শিক্ষকদের, গবেষকদের, সেটির তুলনায় তারা বিদেশে বিভিন্ন আপনার উন্নত গবেষণাগারগুলোতে তার থেকে অনেক বেশি সুযোগ সুবিধা পান। তো অনেকেই তখন আর দেখেন যে এই দেশে থেকে যে গবেষণার জন্য যে ফান্ড পান, তাতে করে তারা যে একটা হাই স্ট্যান্ডার্ডের গবেষণা করতে চান, সেটার জন্য সব খরচ আমরা দিতে পারি না। এইসব কারণে অনেকেই হয়তো বাইরে চলে যান। এটা একটা সমস্যা আছে। আর আরেকটা সমস্যা হলো যে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপরে চাপও কিন্তু এখন অনেক বেশি। আগে যখন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণার মান অনেক উপরে আমরা দেখেছি, তখন তাদের ক্লাস লোড, তাদের টিচিং লোড তুলনামূলকভাবে কম ছিল। এখন ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বৃদ্ধি পাওয়াতে তাদেরকে শ্রেণীকক্ষে প্রচুর সময় দিতে হয়। শ্রেণীকক্ষে সময় দিয়ে পরবর্তীতে গবেষণায় সময় যুক্ত করা, এটা অনেকটা কষ্টকর হয়ে দাঁড়ায়। তা আমার মনে হয় যে এই ধরনের নানা সমস্যাগুলো আছে, অবকাঠামোগত দুর্বলতাও আছে। বিশ্ববিদ্যালয় এখন অনেক এগিয়ে এসেছে। আজকে থেকে 10 বছর 12 বছর আগে আমরা যতটা ফান্ড দিতে পেরেছি, তার থেকে অনেক বেশি ফান্ড সরকার এখন বরাদ্দ করছে, আমাদের শিক্ষকরা পাচ্ছেন। কিন্তু তারপরেও মানসম্পন্ন, বিশেষ করে বিশ্বমানের গবেষণা করার জন্য যে ধরনের ফান্ড দরকার, সেটা তো আমরা দিতে পারি না। কিন্তু আমাদের শিক্ষকদের যে গবেষণা করার সক্ষমতা, সেটা কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। আমি একটা দৃষ্টান্ত দিতে পারি। আমি যখন উপাচার্যের দায়িত্বে আছি, তখন আর হঠাৎ একদিন দেখি যে দুজন জাপানি অধ্যাপক আমার অফিস কক্ষে এসে হাজির হলেন। তারা হঠাৎ করে এসেছেন। আসার পরে আমি তাদেরকে যখন জিজ্ঞেস করলাম কি তাদের আহ, আহ, আসার কারণ কি, তখন তারা যেটি বললেন তাতে আমি খুবই আনন্দিত হলাম। তারা বললেন যে তারা জাপানে একটি গবেষণা জার্নাল, গবেষণা পত্রিকা পরিচালনা করেন। সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের গবেষক বৃন্দ তারা তাদের গবেষণা আর্টিকেল, গবেষণা নিবন্ধ জমা দেন, এবং জমা দেওয়ার পরে সেগুলি ব্লাইন্ড রিভিউ হয়। সেগুলো রিভিউ হওয়ার পরে সেগুলো নির্বাচিত হলে প্রকাশিত হয়। প্রকাশিত হওয়ার পরে সারা বছর, এক বছরে যে যতগুলো গবেষণা প্রকাশনা বেরিয়েছে, যতগুলো গবেষণা নিবন্ধ সেই সব জার্নালগুলোতে প্রকাশিত হয়েছে, এক বছরের প্রকাশিত সব জার্নালে যতগুলো আর্টিকেল প্রকাশিত হয়েছে, সেগুলো আবার আরেক ব্লাইন্ড একটা রিভিউর মাধ্যমে জাজমেন্টে পাঠানো হয় যে এই বেস্ট আর্টিকেল অফ দ্য ইয়ার, আজ এই বছরের বেস্ট আর্টিকেল কোনটা হয়েছে। তখন তারা দেখেছে যে বেস্ট আর্টিকেল যেটা হয়েছে সেটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের একজন শিক্ষকের, একজন তরুণ শিক্ষক, তিনি যে গবেষণা নিবন্ধ জমা দিয়েছেন সেইটা এই প্রথম পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। তো তারা জাপানি, এরা খুব বেশি ওই উৎসব আয়োজনের দিকে বেশি নজর দেন না। তারা যে সিস্টেম অনুসরণ করেন, তারা হলো সেখানে চলে আসেন। তারা এসে যে যে বিশ্ববিদ্যালয় বা যে প্রতিষ্ঠানে তিনি কাজ করেন, সেখানে এসে তার সঙ্গে সাক্ষাৎ করেন, তার ল্যাবরেটরি দেখেন, তার সঙ্গে আলাপ আলোচনা করেন এবং তাকে পুরস্কারটি হস্তান্তর করেন। তারা সেই উদ্দেশ্যে এসেছেন। তো এই যে দেখেন, বাংলাদেশে বসেই তিনি বিশ্বমানের কাজটি করেছেন এবং সারা পৃথিবীর গবেষকদের মাঝে তিনি একটা জার্নালে নির্বাচিত শ্রেষ্ঠ গবেষক হিসেবে অভিহিত হলেন। আমার মনে হয় যে এই মেধা কিন্তু আমাদের দেশে আছে। এই মেধার মূল্যায়ন এবং তাদেরকে সম্মান দেয়া, আমরা হয়তো বেতন ভাতার দিক থেকে উন্নত বিশ্বের মতো সমান বেতন ভাতা দিতে পারবো না, কিন্তু তাদের যে সামাজিক মর্যাদা, যেটা তাদের দাবি, সেই সামাজিক মর্যাদাটাকে আমরা তাদেরকে দিচ্ছি কিনা, এইটা বোধ হয় আমাদের নতুন করে ভাবার প্রয়োজন আছে। একটা এই দেশে বিষয়টি স্যার কত বছর আগের বৈজ্ঞানিকদেরকে, আপনি যেটি বললেন একটা স্যার? দেশে
একটা দেশে বৈজ্ঞানিকদেরকে যদি সম্মান না দেওয়া হয়, বৈজ্ঞানিকদেরকে যদি তাদের মান সম্মান মর্যাদা সুযোগ সুবিধা দেওয়া না হয়, তো সেখানে আপনি বিজ্ঞানের চর্চা খুব বেশি দেখবেন না। যে যে উদাহরণটি দিলেন স্যার, সেটি কত বছর জি, আগে? এটা আমি উপাচার্য এটি থাকাকালীন ধরেন এখন থেকে 6-7 বছর আগে। আপনি কি স্যার মনে করেন আজকের এই পর্যায়েও একই রকম বা এর থেকে আরো ভালো অবস্থায় আছে, এটা বলতে চাচ্ছেন স্যার? না, আমি যেটা বলতে চাচ্ছি যে এই ধরনের মেধাবী গবেষক আমাদের দেশে আছেন, আছে। ঢাকা ওকে। বিশ্ববিদ্যালয়ে আছেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আছেন, অন্যান্য এতে কোনো সন্দেহ নাই। বিশ্ববিদ্যালয়। আমাদের আজকে কৃষি ক্ষেত্রে যে এত বিশাল আপনার সফলতা, এটা কিভাবে এসেছে? আমাদের কৃষি বিজ্ঞানী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রতিনিয়ত আমাদেরকে এদিক থেকে সাহায্য সহযোগিতা করে চলেছেন। আমাদের চিকিৎসা বিজ্ঞানে অনেক নতুন নতুন আপনার উদ্ভাবন আমরা লক্ষ্য করি, যেটি সারা পৃথিবীর টেক্সট বইয়ে পর্যন্ত চলে গেছে। তো আছে, কিন্তু ওই যেটা বললাম যে আমাদের বিজ্ঞানীদেরকে কি আমরা সেই সম্মানটা দিতে পারছি কিনা, দিচ্ছি কিনা? আমরা অন্যদেরকে যেভাবে যতটা সম্মানিত করি, সম্মান আমরা দেখাই আমাদের আমলাদের, আমাদের অন্যান্য পেশাজীবীদের, সেই তুলনায় বৈজ্ঞানিক যারা যারা বিজ্ঞান নিয়ে নিবৃতে ল্যাবরেটরিতে বসে কাজ করছেন, তাদেরকে কি আমরা সেই সুযোগটা কতটা দিচ্ছি? একজন সেটাই। গবেষক যদি দেখেন যে তিনি নাসাতে বসে কাজ করার সুযোগ পেয়েছেন, নাসার যে সুযোগ সুবিধা সেটা তো নিশ্চয়ই আমরা দিতে পারবো না। তিনি তো নাসাতে চলেই যাবেন, এবং তার এই মেধা তো বিশ্ব মানবতার জন্য কাজে লাগানো দরকার আছে। অতএব তিনি নাসায় যাবেন, তিনি যুক্তরাজ্যের উন্নত ল্যাবরেটরিগুলোতে কাজ করবেন, এটাতে আমি কোনো আমি এটাকে মনে করি একটা ইতিবাচক। কারণ সে বাংলাদেশে বসে তো সেই সুযোগটা পাবে না, সে পৃথিবীর যে কোনো একটা উন্নত ল্যাবরেটরি দিকে কাজ করলে তার সুফলটা সারা পৃথিবীবাসী পাবে। অতএব সেদিক থেকে আমি এই যাওয়াটার ব্যাপারে কোনো রকম নেতিবাচক কোনো মনোভাব পোষণ করছি না। কিন্তু আমি যেটা বলতে চাই যে তারপরেও অনেকে থাকবেন যারা দেশে বসে কাজ করতে চান, তাদেরকে আবার সেই সুযোগ সুবিধাগুলো দিতে হবে। আজকে ইটস এ গ্লোবাল ভিলেজ, আমি একটু আগেই বলেছি, এই গ্লোবাল ভিলেজে বাংলাদেশের গ্রাজুয়েটদেরকে আমরা তৈরি করছি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা কোনো বিশ্ববিদ্যালয়ে কাজ করার জন্য নয়, তাদেরকে আমরা তৈরি করছি বিশ্ব পর্যায়ের গ্রাজুয়েট হিসেবে, তারা যেন পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন। তো ঠিক একইভাবে বৈজ্ঞানিকদের কোনো বাউন্ডারি নাই, কোনো ভৌগোলিক সীমারেখা নেই বৈজ্ঞানিকদের। বৈজ্ঞানিকরা বিশ্ব নাগরিক, তারা যে কোনো জায়গায় গিয়ে কাজ করবেন। সেই ধরনের একটা কালচার, সেই ধরনের একটা সংস্কৃতি আমাদের সবারই অনুসরণ করা প্রয়োজন আছে বলে আমি মনে করি। রাইট স্যার। স্যার, এখানে আরেকটি প্রশ্ন, মানসম্মত শিক্ষার যে বিষয়টি, সেটি আপনি যখন শিক্ষার্থী ছিলেন, আপনি যখন শিক্ষকতা এসেছেন, অথবা এই পর্যায়ে মানসিক মানসম্মত শিক্ষার যে বিষয়টি, এটি কিন্তু বারবার উচ্চারিত হচ্ছে আমাদের। মানে সংখ্যার দিকটা অনেক বাড়লেও মানের দিকটা মনে হচ্ছে কিছুটা আমরা পেছনে গেছি। আপনি কি মনে করেন স্যার? আমি মনে করি যে আমাদের মানের বিষয়টা সবসময় প্রশ্ন থাকবে। আজকে 2020 সালে আমরা যখন মান নিয়ে কথা বলছি, তখন যেমন আমাদের প্রশ্ন আছে, 2040 সালে আবার যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কেউ এই ধরনের আলোচনায় যুক্ত হবেন, তারাও তখন বলবেন যে মানটা কিভাবে বাড়ানো যায়। আমি একজন শিক্ষক, আমি কখনোই মান নিয়ে সন্তুষ্ট নই। আমি যখন শ্রেণীকক্ষে যাই, তখন মনে করি যে এই বিষয়গুলো আমি ক্লাসে ছেলে মেয়েদেরকে বলবো, বলার চেষ্টা করি, বলি, ক্লাস থেকে বেরিয়ে আসি। বেরিয়ে এসে তাৎক্ষণিকভাবে আমার চিন্তায় আসে যে ক্লাসটা বোধহয় আরো ভালোভাবে নেওয়া যেত, এইভাবে কথা বললে বোধহয় ছেলে মেয়েদের পক্ষে বোঝাটা আরো সহজ হতো। এই দৃষ্টান্তটা বা এই এক্সাম্পলটা যদি ক্লাসে আমি সাইট করতাম, ক্লাসে আমি বর্ণনা করতাম, তাহলে ছেলেমেয়েরা হয়তো ভালো বুঝতে পারতো। অতএব আমি ক্লাস থেকে এসে কোনোদিন, আমি কিন্তু গত 30 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পূর্ণ অবসরে চলে গেছি। আমার এই 4 দশকের 40 বছরের যে অধ্যাপনা জীবনে একদিনও আমি বলতে পারবো না যে আমি শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে এসে মনে করেছি যে আমি খুব সন্তুষ্ট। সব সময় এই যে একটা আহ, একটা অপূর্ণতা, অপূর্ণতার একটা চেতনা আমার মাঝে কাজ করে, এইটাই শিক্ষকের আহ, এই চেতনাটা শিক্ষকের থাকা দরকার। অতএব 20 বছর আগে, 10 বছর আগে মান ভালো ছিল, এখন মান খারাপ হয়ে গেছে, এই যে চিন্তাটা আমরা করি, এই চিন্তাটাই থাকা দরকার আছে। এবং আমাদের চেষ্টা করা, চিন্তা করলেই শুধু হবে না, এই আগের থেকে এখন আমরা মান কেন খারাপ হলো, মানটা আরো কতভাবে ভালো করা যায়, সেই চিন্তা ভাবনা আমাদের করতে হবে। আর মান এটা একেবারে স্থায়ী বা স্থির কোনো বিষয় নয়। মানের একটা উঠানামা হয়, শিক্ষকের উপরে নির্ভর করে, কোর্স কারিকুলামের উপরে নির্ভর করে, পরিবেশের উপরে নির্ভর করে।
বহু কিছুর উপরে নির্ভর করে শিক্ষার মান। আগে যেমন নিবেদিত প্রাণ শিক্ষকদের সংখ্যা বেশি ছিল, এখন কি আমরা সেই ধরনের শিক্ষক পাই কিনা? আগে যেমন যারা শিক্ষকতায় আসতেন তারা মনেই করতেন যে আমরা শিক্ষকতা পেশায় যোগদান করব, এখন অনেক জায়গায় দেখা যাবে যে 10 জায়গায় তারা যাওয়ার চেষ্টা করেছেন, যেতে পারলেন না, পরে হয়তো গিয়ে প্রাথমিক স্কুলে শিক্ষকতা করছেন। এই যে প্রাথমিক পর্যায়ে মাধ্যমিক পর্যায়ে শিক্ষকতাকে আমরা যে পর্যায়ে নিয়ে গেছি, তাতে অনেক সময় উজ্জ্বল মেধাবী ছেলে মেয়েদেরকে আমরা আকৃষ্ট করতে ব্যর্থ হই। এই সমস্যাগুলো, নানা সমস্যা আছে। শুধু একটা সমস্যার কারণে যে শিক্ষার মান নিচে নেমে যাচ্ছে বা নিচে নামে, সেটা সঠিক নয়। আমি যে কথাটা আগেও বলেছি যে এই শিক্ষকদের মান মর্যাদা বাড়ানো, বিশেষ করে প্রাথমিক পর্যায়ের শিক্ষক, প্রাথমিক পর্যায়ে যদি আমরা ভালো শিক্ষক, ভালো শিক্ষার পরিবেশ, ভালো লেখাপড়ার সুযোগ সৃষ্টি না করতে পারি, তাহলে এখান থেকেই তো পরবর্তীতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে বিশ্ববিদ্যালয়ে আসবে। যারা গবেষক হবে তারা তো সেই জায়গা থেকেই এসে গবেষক হবেন। অতএব প্রাথমিক পর্যায়ের শিক্ষার উপরে অনেক বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন আছে, যেটি বঙ্গবন্ধু শুরু করেছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা বঙ্গবন্ধুকে তো আর বেশি দিন বাঁচিয়ে রাখতে পারিনি। বঙ্গবন্ধু সেই 1974 সালে যে কুদরতে খুদা শিক্ষা কমিশন গঠন করেছিলেন এবং যে শিক্ষা কমিশনের খসড়া বঙ্গবন্ধুর হাতে দেয়া হয়েছিল, সেখানে এই সুপারিশ ছিল যে প্রজাতন্ত্রের অর্থ খাতে, শিক্ষা খাতে যত অর্থ বরাদ্দ হবে, শিক্ষা খাতে যত অর্থ বরাদ্দ হবে সারা প্রজাতন্ত্রে, তার 65% ব্যয় করতে হবে প্রাথমিক পর্যায়ের শিক্ষায়। তাহলে আপনি আপনি চিন্তা করতে পারেন যে প্রাথমিক শিক্ষাকে কোন জায়গায় বঙ্গবন্ধু দেখতে চেয়েছিলেন, এবং সারা দুনিয়াতে সেইভাবেই দেখা হয়। প্রাথমিক পর্যায়ের শিক্ষক, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী, প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, এগুলোকে সাংঘাতিকভাবে গুরুত্ব দেওয়া হয়। আমরা কি সেই জায়গায় এখনো যেতে পেরেছি? এই অপূর্ণতা তো আমাদের রয়ে গেছে। এই অপূর্ণতা নিয়েই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি লক্ষ্য করি যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি 2010 সালে যে শিক্ষানীতি দিয়েছেন, সেটি কুদরতে খুদা শিক্ষা কমিশনের আলোকে করা হয়েছে এবং সেইভাবে এখন এগিয়ে যাওয়ার চেষ্টা আমরা করছি। এই যে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষাকে সম্প্রসারিত করা হয়েছে, এটা 74 সালেই এই পরামর্শ দিয়েছিল কুদরত শিক্ষা কমিশন। তো 74 সাল থেকে 2010 সাল, এই পুরোটা সময় তো আমরা শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে পারিনি। তাহলে কোথায় ভুল? আমরা তো সেটা বুঝতে পারি এখন। শুধু শিক্ষকদের উপরে দোষারোপ করে তো লাভ নেই। রাইট স্যার। এইখানে স্যার মানসম্মত শিক্ষার যে জায়গাটি বললেন, সম্ভবত আপনার আপনি যখন দায়িত্বে ছিলেন সেই সময়ের একটি ঘটনা যদি উল্লেখ করি স্যার, সেটি সম্ভবত 13,000 শিক্ষার্থী কোনো একটা ডিপার্টমেন্টে পরীক্ষা দিয়ে দুইজন যে আপনার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল, সেটি সম্ভবত স্যার আপনার, আপনি যখন বিসি ছিলেন সেই সময় হবে বোধহয়। এটির থেকে কি স্যার আমরা বের হয়ে আসতে পেরেছি যে আমাদের শিক্ষার মানটা কি উন্নত হয়েছে, নাকি A+ নির্ভর এই শিক্ষাটা আসলে আমাদের গুণগত মানগুলোকে নষ্ট করেছে? আপনার কি মন্তব্য হবে স্যার? না, এই যে জিপিএ 5 কেন্দ্রিক যে লেখাপড়ার ব্যবস্থা, এটার মধ্যে অনেক দুর্বলতা আছে, সেটা আমি সবসময় বলেছি। আমি রাইট স্যার। উপাচার্য থাকাকালীন সময় যে দৃষ্টান্তটা আপনি দিলেন, সেটা ছিল আমাদের খুব সম্ভবত আহ, ইংরেজি ডিপার্টমেন্ট। ইংরেজি, হ্যাঁ, খ ইউনিটের জি ভর্তি স্যার। পরীক্ষায় ইংরেজি বিষয়ে পাশের যে সংখ্যা, সেটাতে একটা ইয়েতে বোধহয় 2 জন পাশ করেছিল বা এই ধরনের কিছু একটা ঘটনা ছিল, যদ্দূর আমার এখন মনে পড়ে। তো এই যে জিপিএ 5 কেন্দ্রিক লেখাপড়া, জিপিএ 5 পেতে হবে, কিন্তু জিপিএ 5 এর সঙ্গে প্রকৃত জ্ঞানের কিন্তু কোনো সম্পর্ক নাই। এখন জিপিএ 5 কেন্দ্রিক লেখাপড়ার থেকে বেরিয়ে এসে জিপিএ 5 শিক্ষার মানদণ্ড হিসেবে হয়তো ঠিকই আছে, সারা দুনিয়াতেই এই জিপিএ সিস্টেমেই রেজাল্ট দেওয়া হয়, কিন্তু জিপিএ 5 পাওয়াই যে সবকিছু নয়। জিপিএ 5-এর বাইরেও যে লেখাপড়ার বিষয় আছে, মানবতার শিক্ষা দেওয়ার বিষয় আছে, জ্ঞান বিজ্ঞানের সঙ্গে যুক্ত হওয়ার বিষয় আছে, সেইগুলো শিক্ষা দেওয়াটা কতটা গুরুত্ব দিচ্ছি আমরা, আমাদের সেই জায়গায় দেখা দরকার আছে। আমার মনে হয় যে ইংরেজির উপরে তো দুর্বলতা আমাদের একটা সাধারণভাবে আছেই। এছাড়া বহু শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে ভালো ইংরেজির ভালো শিক্ষক পাওয়া যায় না, এমনকি ইংরেজি শিক্ষক নেই এমন জায়গাও আছে যে অন্য বিষয়ের শিক্ষক গিয়ে ইংরেজি পড়ান। তো এই সমস্যাগুলো যদি আমরা কাটিয়ে উঠতে না পারি, তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে অযথা দোষারোপ করে তো লাভ নেই যে তারা ইংরেজি জানে না। তারা ইংরেজি অনেক সময় মুখস্থ করে পরীক্ষায় ভালো গ্রেড পেয়ে যায়। এমনকি আমি শুনি যে গণিতও অনেকে মুখস্থ করে ফেলে। তো
সেই জায়গা থেকে তো ছেলে মেয়েদেরকে বুঝিয়ে, তাদেরকে শ্রেণীকক্ষে সময় দিয়ে, তাদেরকে লেখাপড়ার সঙ্গে সবসময় যুক্ত রেখে শিক্ষা দিতে হবে। আমরা আমাদের ছাত্র অবস্থায়, যেহেতু তখন ছাত্রছাত্রী কম ছিল, আমরা শিক্ষকদেরকে অনেক বেশি কাছে পেয়েছি, তারা আমাদেরকে অনেক বেশি সময় দিয়েছেন। এখন নানা কারণে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে যাওয়াতে সেই সমস্যাও আছে। তো আমাদের বাস্তবতার সাথে আমাদের শিক্ষা ব্যবস্থার যে মিল অমিলগুলো, সেগুলোকে সমন্বয় করেই এগিয়ে যেতে হবে। তবে এটা ঠিক যে জিপিএ 5 কেন্দ্রিক যে ফলাফল, সেটি একজন শিক্ষার্থীর প্রকৃত জ্ঞানের পরিচয় দেয় না। স্যার, এখানে আমাদের কয়েকজন দর্শকের স্যার আবার মেসেজ আছে। একজন দর্শক লিখেছেন যে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত কিছু বই দিয়ে অতিরিক্ত টাকা আদায় করছে, এখানে থেকে পরিত্রাণের উপায় কি স্যার? এই পরিত্রাণের উপায় খুঁজতে গেলে আমাদের প্রাথমিক শিক্ষায় ফিরে যেতে হবে। কারণ এই স্কুলগুলো কারা দিয়েছেন? স্কুলগুলো তো আর এমন কেউ দেন নাই যিনি লেখাপড়া করেন নাই জীবনে। তিনি লেখাপড়া করেছেন, তিনি এখন একটা শিক্ষা প্রতিষ্ঠান খুলেছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি এখন ব্যবসা করতে চান। এই যে মন মানসিকতা, এটা এই বয়সে এসে আর পরিবর্তন করা দুঃসাধ্য হয়ে যাবে। এই মন মানসিকতা তৈরি করা উচিত ছিল প্রাথমিক পর্যায়ে, যখন তাকে লেখাপড়া করানো হচ্ছে সেই সময়। তাকে তখন জিপিএ 5 পেতে হবে এইটার উপরে গুরুত্ব না দিয়ে তাকে একজন ভালো মানুষ হতে হবে, সেটার উপরে গুরুত্ব দেওয়া দরকার ছিল। আমরা এখন আমাদের ছেলেমেয়েরা যখন পরীক্ষা দিতে যায়, আমাদের কাছে দোয়া চাইতে আসলে আমরা বলি, বাবা তুমি জিপিএ 5 পাও, কিন্তু আমরা বলি না যে তুমি মানুষ হও। কিন্তু আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন আমাদের দাদা, নানা, দাদি, নানি ওনাদের কাছে যেতাম, তখন ওনারা বলতেন যে পরীক্ষা দিয়ে যাচ্ছ, আচ্ছা ভালো মানুষ হও, ভালো মানুষ হও। তো এই যে শিক্ষাটা, এটার থেকে আমরা দূরে সরে গেছি। আমরা এখন বলি যে জিপিএ 5 পাও, প্রথম প্রথম শ্রেণী পাও, প্রথম শ্রেণীতে প্রথম হও, এবং তারা তাই হচ্ছে। কিন্তু তাদের মাঝে সততা, ন্যায়নিষ্ঠা, নৈতিকতা, এগুলো আর দেখা যাচ্ছে না। এই যে পত্র পত্রিকায় প্রতিদিন আমরা অনেক দুর্নীতির খবর দেখি, কারা এই দুর্নীতিগুলো করছে? এরা কি গ্রামের সেই কৃষক দুর্নীতি করছে? আমার এই রিক্সা শ্রমিক কি সেই দুর্নীতি করছে? আমার এই পাটকল শ্রমিক কি সেই দুর্নীতি করছে? এই দুর্নীতি তো করছে উচ্চ শিক্ষিত, এমনকি বিদেশে থেকে ডিগ্রি প্রাপ্ত মানুষেরা। তারা বিভিন্ন উচ্চ পদে আছে, তারা দুর্নীতি করছে। তাহলে কি বোঝা গেল? লেখাপড়া করেছে, গুরুত্ব নিয়েই লেখাপড়া করেছে, ভালো ফলাফল করেছে, ভালো প্রতিযোগিতার মাধ্যমে ভালো চাকরি পেয়েছে, কিন্তু তাদের মন মানসিকতা রয়ে গেছে আত্মস্বার্থ কেন্দ্রিক। যে নিজের সম্পদ বৈভব বাড়ানো, নিজের সব পরিবারের সদস্যদের সুযোগ সুবিধা বাড়ানো, এর বাইরে সে যেতে পারেনি। তো এই শিক্ষাটা আর এই বয়সে দেওয়া যাবে না। এই শিক্ষার জন্যই প্রাথমিক শিক্ষা, এবং প্রাথমিক শিক্ষায় এমন শিক্ষক নিয়ে আসা যারা নিঃস্বার্থভাবে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাবেন, মানুষ হওয়ার লেখাপড়া শেখাবেন। মানুষ যদি না হয়, সে লেখাপড়া শিখে ডিগ্রি নিয়ে কি করবে? দেশেরও কোনো কাজ হবে না এবং সমাজেরও কোনো কাজ হবে না। এই কথাটা বঙ্গবন্ধু সবসময় বলে গেছেন, সারা জীবন বলে গেছেন, এবং সেই জন্যই তিনি প্রাথমিক শিক্ষাকে একটা বৈপ্লবিক পরিবর্তনের মাঝে নিয়ে আসতে চেয়েছিলেন। রাইট স্যার। আরেকজন দর্শক স্যার আপনাকে প্রশ্ন করেছেন যে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস করানো হচ্ছে, কিন্তু যারা প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্কের বাইরে, তাদের, যাদের ঘরে স্মার্টফোন নেই, এই তারা স্যার এর আওতার বাইরে, ওরা কি করবে স্যার? ওদের জন্য আপনার কি কোনো নির্দেশনা রয়েছে স্যার? নিশ্চয়ই নির্দেশনা, নির্দেশনা তো ঠিক না, কারণ আমরা তো নির্দেশনা দেওয়ার অবস্থানে নেই, আমরা পরামর্শ দিতে পারি। আমাদের পরামর্শ আছে, সেটি হচ্ছে অনলাইন। এই যে অনলাইনের ব্যাপারে তো আমি শুরুতেই বলেছি যে অনলাইন প্রযুক্তি আমাদের ব্যবহার করতে হবে, অনলাইনের যে সুযোগ সুবিধা সেটা আমাদের নিতে হবে। এই যে আজকে রাতে বসে আমরা আমাদের বহু দর্শকের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি, এটা অনলাইনের মাধ্যমে পেয়েছি। সেটাই অনলাইনে স্যার। শিক্ষা ব্যবস্থা আমরা চালু করব, এটা আমাদের পরিকল্পনায় আছে। এটা চালু হয়ে গেছে কোনো কোনো জায়গায়, টেলিভিশনের মাধ্যমে বাংলাদেশ সরকার শিক্ষা দিচ্ছেন। কিন্তু সবসময় মনে রাখতে হবে যে আমাদের যে শিক্ষার্থীদের জন্য আমরা এই অনলাইন পদ্ধতিতে লেখাপড়া করাচ্ছি, আমাদের সেই শিক্ষার্থীদের 100% কেউ যেন বাদ না যায়। যাদের এই অ্যাক্সেস আছে তাদের মাধ্যমে তাদেরকে এই সুযোগের আওতায় আনতে হবে। কিন্তু আমরা যদি কোনো ছেলে মেয়েকে বঞ্চিত রাখি এবং তার মাঝে যদি বঞ্চনা বোধের সৃষ্টি হয়, সেটা খুব দুঃখজনক হবে। অতএব একটা স্কুলের শিক্ষক শ্রেণীকক্ষে যারা পড়ান তারা জানেন তিনি তো পড়াচ্ছেন এবং অনলাইনে তিনি পড়াচ্ছেন। অতএব তিনি জানেন যে তার শ্রেণীকক্ষে যারা ছেলেমেয়েরা আসতো, তারা এখন প্রত্যেকে গিয়ে তার সঙ্গে যুক্ত আছে কিনা। যদি যুক্ত না থাকে,
কেন যুক্ত নয়? তার কি ইন্টারনেটের অসুবিধা? তার কি স্মার্টফোনের অসুবিধা? যে অসুবিধা আছে সেই অসুবিধাটা আগে সংশোধন করতে হবে, সেই অসুবিধা বা সেই ঘাটতিটা পূরণ করতে হবে। সেখানে ব্যবস্থা নিয়ে সে যেন অনলাইনে লেখাপড়ার সঙ্গে যুক্ত হয় সেটা নিশ্চিত করে তখন তাকে অনলাইনে লেখাপড়া শুরু করতে হবে। আমি শতকরা 80 জন 90 জন নয়, শতকরা 100 জনকেই আমার এই আওতায় এনে তারপরে, কারণ ছেলেমেয়েরা অত্যন্ত সংবেদনশীল বয়সের ছেলে মেয়ে। এরা বঞ্চনা বঞ্চনা বোধ করলে, এরা যদি মনে করে যে আমি বঞ্চিত হলাম, আমার বাবার অর্থ করি নাই সেই কারণে আমি ইন্টারনেটের সুবিধা পাচ্ছি না, আমার স্মার্টফোন নাই, এইটা যেন কখনো তার মাঝে না হয়। শিশুকে যত ধরনের সাহায্য সহযোগিতা শিক্ষা প্রতিষ্ঠান থেকে করা যায়, জনপ্রতিনিধির মাধ্যমে করানো যায়, প্রশাসনের মাধ্যমে করানো যায়, সেটা করিয়ে তাকে তার অ্যাক্সেসিবিলিটি, তার অভিগম্যতা এটা সৃষ্টি করে তারপরে আমরা অনলাইনে লেখাপড়া নিশ্চিত করব। এইভাবে এগিয়ে যেতে হবে। এটা হয়তো রাতারাতি সম্ভব হবে না, আমি জানি, কিন্তু এই প্রক্রিয়া শুরু হয়ে গেলে একটা পর্যায়ে গিয়ে নিশ্চয়ই আমরা করতে পারবো। রাইট স্যার। আমাদের আরেকজন দর্শকের স্যার একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রশ্ন উত্তর গাইড কিংবা সাজেশন নির্ভর অথবা শিক্ষক মহোদয়গণের তৈরি উত্তর মুখস্থ করেই দিতে হয়, এখানে ছাত্রদের নিজস্বতা খুঁজে পাওয়া যায় না। এই ক্ষেত্রে স্যার কি করণীয়? ওই যে যে কথাটা আমি একটু আগেই বললাম, জিপিএ 5 জি স্যার। কেন্দ্রিক লেখাপড়া, জিপিএ 5 পাওয়ার জন্য মুখস্থ করে ফেলছে, গাইড বই মুখস্থ করে ফেলছে, শিক্ষক নোট দিয়েছেন সেটা মুখস্থ করে ফেলছে। আমি ঢাকা শহরের বহু অভিজাত স্কুলের খবর জানি যে শিক্ষকেরা নিজেরা নোট তৈরি করে ছেলে মেয়েদের কাছে বিক্রি করেন, এবং সেই নোট পড়ে মুখস্থ করে পরীক্ষা না দিলে তাকে নম্বরও কম দেন। তো এই ধরনের যদি পরিবেশ থাকে, তাহলে আমরা শুধু শিক্ষার্থীদের দোষারোপ করলে তো হবে না। গাইড বই বন্ধ করার নির্দেশ শিক্ষা মন্ত্রণালয় বহুবার দিয়েছে, কিন্তু তারপর এটা বন্ধ করা যাচ্ছে না। তার কারণটা কি? কারণ আমাদের অভিভাবকরাই অনেক সময় ছেলে মেয়েদেরকে গাইড বই পড়ার জন্য তাদেরকে প্রলুব্ধ করেন, শিক্ষকেরা করেন। তো ছেলে মেয়েরা যাবে কোথায়? ছেলে মেয়েদেরকে কে শেখাবে? ছেলে মেয়েদেরকে শেখাবে তো শিক্ষক শ্রেণীকক্ষে, আর ছেলে মেয়েদেরকে নৈতিক শিক্ষা দিবেন অভিভাবক মন্ডলী বাড়িতে বসে, শ্রেণীকক্ষের বাইরে। তো আমরা কেউই তো অভিভাবক হিসেবে আমরা দায়িত্ব পালন করি না। শিক্ষক হিসেবে যদি আমরা দায়িত্ব পালন না করি, তাহলে সে তো যখন যেটা সামনে পাচ্ছে সেটাই মুখস্থ করে পরীক্ষা দিচ্ছে এবং জিপিএ 5 বা জিপিএ 5-এর কাছাকাছি গ্রেড অর্জন করছে, কিন্তু তাদের তো আর প্রকৃত শিক্ষা হচ্ছে না। তাকে সঠিকভাবে শিক্ষা দিতে হলে তাকে চিন্তা করার যে শক্তি, সেটা বাড়ানোর চেষ্টা করতে হবে। সে নিজে নিজে চিন্তা করবে, এবং চিন্তা করে সে একটা জিনিস লিখবে, বুঝবে, এবং তারপরে সেটা পরীক্ষার খাতায় সে লিখবে। এই যে পরিবেশটা তৈরি করা, এটার জন্য মূলত শিক্ষক এবং অভিভাবক তাদের দায়িত্ব আছে। সেই দায়িত্ব যদি আমরা পালন করি, আমরা দেখব যে আমাদের শিক্ষার্থীরা সঠিকভাবেই লেখাপড়া শিখছে। কেন আরো অন্যান্য দেশে হচ্ছে না? সেই শিশুদের সঙ্গে আমাদের শিশুদের কোনো পার্থক্য আছে? জন্মগ্রহণ যখন করে তারা, তার সব শিশু তো একই একই ধরনের মেধা নিয়ে জন্মগ্রহণ করছে, কিন্তু তাদেরকে কতটা আমরা পরিশীলিত করার সুযোগ দিচ্ছি, তাদেরকে কতটা চর্চার সুযোগ দিচ্ছি, কোন পরিবেশে মানুষ পরিবেশের মাধ্যমে গড়ে ওঠে। আপনি ভালো পরিবেশে রাখেন, দেখবেন একজন শিশু ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। একজন শিশু, সে একদম শৈশবাবস্থা থেকে, শৈশবের অবস্থা থেকে যদি একটা বাজে পরিবেশে রাখেন, দেখবেন যে আস্তে আস্তে সে ওই পরিবেশের সঙ্গে নিজেকে যুক্ত করে ফেলে। তো পরিবেশটা তৈরি করবে কে? পরিবেশটা তৈরি করবে পরিবেশের যারা নিয়ন্ত্রক, শ্রেণীকক্ষে শিক্ষক, বাড়িতে অভিভাবক। তো তাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে। এখন সেই ক্ষেত্রে কি স্যার আমাদের অভিভাবক বা শিক্ষক যথাযথ ভূমিকায় আছে বলে আপনার মনে হয় স্যার? এখানে ওই যেটা জবাব দেওয়া যাবে সেটা হচ্ছে একটা মিশ্র জবাব। বহু অভিভাবক আছেন, তারা চেষ্টা করেন, এমনকি শ্রেণীকক্ষে যে বইপত্র পড়ানো হয় তার থেকে তার বাইরেও তারা ছেলে মেয়েদেরকে বই পড়ার জন্য উৎসাহিত করেন, উজ্জীবিত করেন, এটা আছে। আবার অনেক অভিভাবক আছেন যারা অন্য বই পড়তে গেলে ছেলে মেয়েদেরকে নিষেধ করেন, যারা এইসব বই পড়ার দরকার নাই, তুমি পাঠ্য বই পড়ো, সময় নষ্ট করো না। সে যদি একটা ভালো ছবি দেখতে চায়, একটা ভালো অনুষ্ঠানে যেতে চায়, সেখান থেকে নিরুৎসাহিত করা হয়, এমনকি খেলাধুলা করতে নিরুৎসাহিত করা হয়। সেই ধরনের অভিভাবক আছেন। তো আমার মনে হয় যে এখানে সব অভিভাবক বা সব শিক্ষককে একভাবে মূল্যায়ন করা ঠিক হবে না। আমরা প্রত্যেকে স্বতন্ত্র মানুষ, আমরা আমাদের নিজের চিন্তা জি ভাবনা স্যার। নিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে পরামর্শ দিয়ে থাকি। তবে উচিত হবে যে এই শিক্ষাটাকে উদারভাবে দেখা। শিক্ষার একটা ব্যাপক জায়গা, এটা শুধুমাত্র কয়েকটি পাঠ্য বইয়ের মধ্যে সীমিত রাখলে সেই শিক্ষা সবসময় অপূর্ণই থেকে যাবে।
রাইট স্যার। আমরা পরবর্তী আরেকটি প্রশ্ন ছিল স্যার, আপনার শিক্ষা দক্ষ মানব সম্পদ তৈরির ক্ষেত্রে স্যার আমাদের যে শিক্ষাকে সাজানো হয়েছে, এই শিক্ষা কি স্যার যথেষ্ট বলে আপনার মনে হয়, নাকি এটাকে আরো নতুনত্ব সময়ের সাথে এটাকে পরিবর্তনের প্রয়োজনীয়তা রয়েছে স্যার? আমার মনে হয় যে আমাদের এই একবিংশ শতাব্দী একটা প্রতিযোগিতামূলক শতাব্দী। প্রতিনিয়ত আমাদের প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে। তা আমাদের শিক্ষা ব্যবস্থায় যে যেভাবে আছে আমাদের সব শিক্ষা ব্যবস্থার অবকাঠামোগত বিষয়গুলো, আমাদের শিক্ষা ব্যবস্থার পাঠক্রম বা কারিকুলাম, আমাদের শিক্ষা ব্যবস্থার নানাবিধ বিষয়, শিক্ষা একটা বহুমাত্রিক বিষয়। সেই বহুমাত্রিকতাকে বিবেচনায় নিয়ে সারা পৃথিবীর শিক্ষা ব্যবস্থা কোথায় আছে সেগুলোর সঙ্গে, সেগুলোর নিরিখে এটাকে বারবার মূল্যায়ন করতে হবে, পুনর্মূল্যায়ন করতে হবে, সংযোজন করতে হবে, বিয়োজন করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটা একটা গতিশীল প্রক্রিয়া। আমি 5 বছর আগে এক জায়গায় ছিলাম, 5 বছর ধরে সেই জায়গায় থাকবো, এটা শিক্ষা ব্যবস্থায় কখনোই কাম্য নয়। আমার মনে হয় যে একবিংশ শতাব্দীর এই বাস্তবতাকে মনে রেখে শিক্ষা ব্যবস্থাকে প্রতিনিয়ত পরিবর্তনের মাধ্যমে, পরিবর্ধনের মাধ্যমে, পরিমার্জনের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই আমাদের দায়িত্ব। বিশেষ করে শিক্ষা প্রশাসনে যারা আছেন, শিক্ষা শ্রেণীকক্ষে শিক্ষাদানে নিয়োজিত শিক্ষক যারা আছেন, তাদের সবার দায়িত্ব হবে এটা। রাইট স্যার। এই বৈশ্বিক স্যার সর্বশেষ আমরা স্যার অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। বৈশ্বিক মহামারী, এই মহামারীতে স্যার পুরো বিশ্বে এবং কি আমাদের বাংলাদেশেও স্যার অসংখ্য মানুষ, মানে আপনি এটি আলোচনায় এনেছেন যে চাকরিহারা হবে, অনেকে বেকার সমস্যায় ভুগবে, এবং আমাদের দেশের প্রায় 30% অধিক যুবক আছে যারা এখনো পর্যন্ত চাকরিতে প্রবেশ করেনি, আবার যারা করেছে তারাও অনেকে চাকরি হারাবে। এই ক্ষেত্রে স্যার এই তরুণদের জন্য আপনার কি কোনো মেসেজ থাকবে স্যার? আমার মেসেজ যেটা আমি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলতে চাই, যে করোনাকালীন বিপর্যয় এটা আমরা অ্যাভয়েড করতে পারছি না। এটা সারা পৃথিবীতে এই বিপর্যয় নেমে এসেছে, আমাদের দেশেও নেমে এসেছে। অতএব এই বাস্তবতা আমাদের মেনে নিয়েই সামনের দিনের জন্য চিন্তা করতে হবে। এবং তরুণ প্রজন্মের মাঝে যে প্রাণ শক্তি আছে, সেটা বিশাল প্রাণ শক্তি। এই প্রাণ শক্তিকে ধারণ করে এগিয়ে যেতে হবে, কোনোভাবেই হতাশ হলে চলবে না যে আমাদের বোধহয় আর কিছু হবে না, চাকরি বাকরি পাবো না, এই সেই, এগুলো সব বাদ দিয়ে নিজেকে একটা জায়গা থেকে প্রস্তুত করতে হবে, প্রস্তুতি নিতে হবে। যে যেই স্কিল আছে, যেই দক্ষতা আছে, সেটাকে আরো বাড়ানো, অথবা নিজেকে আবার অন্য কোনো দক্ষতার সঙ্গে যুক্ত করা। আজকাল অনলাইনে বহু ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে দেশে এবং বিদেশে, সেগুলোর সঙ্গে নিজেকে যুক্ত রাখা, নানাভাবে নিজেকে ব্যস্ত রাখা, নিয়োজিত রাখা, যে আমি এই কাজটা করতে চাই, এটা ভালোভাবে করতে চাই, এই চিন্তা ভাবনা নিয়ে এই সময়টা অতিক্রম করা। সবসময় মনে রাখতে হবে যে অন্ধকারের পরে আলো আসবেই, রাতের পরে ভোর হবেই। অতএব বাংলাদেশের মানুষ শুধু নয়, সারা পৃথিবীর মানুষ যে বিপদে আছে, যে সংকটে আছে, সেটা কেটে যাবে একদিন। এবং কেটে যাওয়ার পরে যে নতুন বাস্তবতা হবে, যেটা আজকে বিশেষজ্ঞরা বলছেন যে নতুন বাস্তবতা বা নিউ নর্মাল, এই নিউ নর্মাল ফেজে বহু ধরনের কাজ নতুনভাবে সংযোজিত হবে, বহু ধরনের দক্ষতার প্রয়োজন হবে। এবং সেই জায়গায় আমাদের তরুণেরা দেশে এবং বিদেশে নিশ্চয়ই জায়গা করে নিতে পারবে। অতএব কোনোভাবেই হতাশ হওয়া যাবে না, অন্ধকারের পরে আলো আসবে, এই বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। স্যার সর্বশেষ দর্শকের উদ্দেশ্যে স্যার আপনার আর কিছু বলবার আছে কিনা? দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই বলা, যে একটা দেশের যে সম্পদ, নানা ধরনের সম্পদ আছে। আমাদের গ্যাস, প্রাকৃতিক গ্যাস আছে, আমাদের আমাদের যে নদী আছে, সমুদ্র আছে, আমাদের খনিজ সম্পদ আছে, আমাদের শস্য সম্পদ আছে, নানা সম্পদ আছে। এই সম্পদ দিয়েই তো একটা দেশের সম্পদের পরিমাপ করা হয়। কিন্তু যেই সম্পদটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের অভিভাবকবৃন্দ, দর্শকবৃন্দ যারা যুক্ত হলেন, তাদের পরিবারের নবীন প্রজন্ম, নতুন প্রজন্ম, যারা আজকে প্রথম শ্রেণীতে পড়ছে, দশম শ্রেণীতে পড়ছে, একাদশ শ্রেণীতে পড়ছে, বিশ্ববিদ্যালয়ে পড়ছে, কারিগরি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছে, মাদ্রাসায় পড়ছে, মক্তবে পড়ছে, ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ছে, যারাই যেখানে পড়ুক, এই যে নতুন প্রজন্ম যারা এখন শিক্ষার্থী হিসেবে আছে, এই প্রথম শ্রেণী থেকে একদম উচ্চশিক্ষা পর্যন্ত, এরাই হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ। সব সম্পদের কথা যেগুলো আগে বললাম, খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ, এই সব সম্পদের চেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে এই সম্পদ, নতুন প্রজন্ম, এই সম্পদ। এই নতুন প্রজন্মকে যদি সঠিকভাবে আমরা
কাজে না লাগাই, তাদেরকে যদি সঠিক পরিবেশ না দেই, তাহলে আমরা দেশকে যত এগিয়ে নেওয়ার কথা বলি, সেটা শেষ পর্যন্ত আমরা যেতে পারবো না। তো সেই গন্তব্যে তো আমরা যেতে চাই। বঙ্গবন্ধু তো আমাদের সেই স্বপ্নই দেখিয়ে গেছেন। স্বপ্নের সোনার বাংলার কথা যে বঙ্গবন্ধু বলেছেন, এটা বলে কিন্তু তিনি ক্ষান্ত হন নাই। তিনি বলেছেন, আমি সোনার বাংলা চাই, সোনার বাংলা প্রতিষ্ঠা করব, এবং সেই জন্য আমার সোনার মানুষ চাই। এই কথাটা কিন্তু তিনি সঙ্গে সঙ্গে বলেছেন। তো সেই সোনার মানুষ যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে কি করে হবে? এই সোনার মানুষ কি করে তৈরি করব? আমি নিজে হয়তো এখন নিজেকে আর সোনার মানুষ করতে পারবো না, কিন্তু আমার আহ, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা, যারা আমার পরিবারের সদস্য বা অন্য যে কোনো পরিবারের সদস্য, তাদেরকে যদি আমি সঠিক শিক্ষাটা দিতে পারি, পর্যায়ক্রমে তাদেরকে হয়তো আমি সোনার মানুষ হিসেবে করতে পারবো। এবং সেই লক্ষ্য নিয়ে যেন আমরা সবাই কাজ করি। একেবারে কাজটা শুরু করতে হবে আমার বাড়ি থেকে। আমার বাড়ির ছেলেটি বা মেয়েটি যে স্কুলে পড়ে বা কলেজে পড়ে বা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাকে এখন সেই নৈতিকতার আদর্শে উদ্বুদ্ধ করতে হবে। সেটা যদি করতে পারি, লেখাপড়া ছেলেমেয়েরা ভালোভাবেই করে। আজকাল আমি দেখেছি প্রতিযোগিতাপূর্ণ এই জীবনে, প্রতিযোগিতামূলক এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা লেখাপড়া নিজের চেষ্টাই করে, কিন্তু নৈতিকতার শিক্ষা, ভালো মানুষ হওয়ার শিক্ষা, এইটা দিতে হবে আমাদের। এই সোনার মানুষ যদি তৈরি করতে পারি, আমি মনে করি না আমাদের সামনে কোনো বিপদ আমাদেরকে আটকে রাখতে পারবে, আমরা বিপদ উত্তরণ ঘটাতে পারবো। ধন্যবাদ স্যার, আপনি আমাদের সাথে যুক্ত হলেন। প্রিয় দর্শক মন্ডলী, এমন এক আলোকিত মানুষকে আমরা আজকে আলোচনায় আমাদের সাথে যুক্ত করতে পেরেছি, সেই জন্য স্যারের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমরা আজকের অনুষ্ঠান থেকে স্যারের জন্য আহ, একদম মন থেকে আন্তরিকতার সহিত এই দোয়া করতে চাই যে আপনি সুস্থ থাকবেন, আপনি আমাদের আলোর যে জায়গা, সেই জায়গাটাকে আরো বিচ্ছুরণ করবেন। আপনি আমাদের একটি বটবৃক্ষ, এই বটবৃক্ষের ছায়া অক্সিজেন আমরা অনেক দিন যাবত পেতে চাই। আমরা দোয়া করতে চাই আপনি সুস্থ শরীরে আমাদের মাঝে আরো দীর্ঘজীবী হবেন, দীর্ঘদিন বেঁচে থাকবেন, আপনার মেধাবনকে আমাদের মাঝে ছড়িয়ে দিবেন, এই প্রত্যাশা রাখবো। দর্শক মন্ডলী, আপনারা যারা যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাতে চাই। তাহলে আজকের অনুষ্ঠানে এখানে শেষ করবো। অন্য কোনো পর্বে স্যারের সাথে হয়তো আমরা আবার যুক্ত হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। একটি নতুন পৃথিবীতে আবার আপনাদের সাথে দেখা হবে, সেই প্রত্যাশা রেখেই সম্ভবত শেষ করব। স্বাস্থ্যবিধি মেনে চলবেন, যে যেখানে থাকবেন নিয়মিত। সবাই সবার খেয়াল রাখবেন, এই আশাবাদ ব্যক্ত রেখেই আজকের মতো অনুষ্ঠানে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আপনাকেও ধন্যবাদ এবং সকল দর্শককে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।